আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকে 28 নম্বর ক্লাসে। আমাদের নতুন ব্যাচ বলতে গেলে সেদিন শুরু করলাম। শুরু করতে না করতেই আমাদের 28টি ক্লাস হয়ে গিয়েছে। আজকে 28 নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর আজকে 28 নম্বর ক্লাসে সকলকেই স্বাগত জানাই। তোমরা একে একে সবাই কানেক্টেড হয়ে যাও। আমাদের আজকে 28 নম্বর ক্লাসের যে আমাদের আমাদের টার্গেট, যেটা আমরা সাধারণত শেষ মুহূর্তে আমরা আমরা 5টি করে টপিক, মূলত 5টি করে আলোচ্য বিষয় আমরা রাখি। প্রথমত আমরা বিরক্তিকর আমাদের একটি আইটেম, মানে বিরক্তিকর বলতে প্রথমত আমরা হচ্ছে তোমার সেন্টেন্স কারেকশন ধরি। আমরা রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে মোটামুটি শুরু করতেছি ইদানিং। আর 10টি করে রিঅ্যারেঞ্জমেন্ট আমরা করে তারপরে আমরা সামনে যাই। তো আজকে আমরা রিঅ্যারেঞ্জমেন্টের 10টি করব। তো সবাই একটু কানেক্টেড হয়ে গেলে ভালো হয়। তোমাদের আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে তোমাদের এখন থেকে ক্লাস 20 মিনিট আগে থেকে নিব। তো সেই কথা অনুযায়ী মোটামুটি আমরা আগেই চলে এসেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমরা অনেকেই কানেক্টেড হয়েছো, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। অনেকে আদাব দিয়েছো, নমস্কার দিয়েছো, আদাব। আশা করি তোমরাও মহান রব্বুল আলামিনের রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আমাদের যে প্রথমে তোমার 28 নম্বর আমাদের যে ক্লাস, আজকে 28 নম্বর ক্লাসের আমাদের যে টার্গেট, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট বুস্টার সাজেশনস 41 থেকে 50। আর পাংচুয়েশন আমরা 2007 এবং 2007 থেকে 2009, অর্থাৎ 3টি প্রশ্ন আজকে কমপ্লিট করব, 7, 8, 9। আর কারেকশন রয়েছে 2012 থেকে 2013। চেঞ্জিং ওয়ার্ড 31 থেকে 45। আর ডিউটিস অফ স্টুডেন্টস হচ্ছে আমাদের এসে আজকে পড়া থাকবে। তো ডিউটিস অফ স্টুডেন্টস, এটা বা স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। তো প্রথমে রিঅ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে আমি করতে দিচ্ছি, সবাই একটু খাতা বের করে এবং ধৈর্যের সাথে 10টি বাক্য ধৈর্যের সাথে সবাই করে ফেলো। রিঅ্যারেঞ্জের ব্যাপারটা হচ্ছে ধৈর্যের একটা ব্যাপার এখানে আছে, যে বাক্যগুলো তো এলোমেলো থাকে, সেগুলোকে মূলত মেলাতে হয়। তো এটা একটা ধৈর্যের পরিচয়ের একটা ব্যাপার এখানে কাজ করে। সবাই ধৈর্যের পরিচয়টা দাও এবং সবাই আস্তে আস্তে বুঝে বুঝে এই 41 থেকে 50 পর্যন্ত রিঅ্যারেঞ্জ গুলো করে ফেলো। দেখি বাংলা অর্থ দিয়ে তোমরা বাক্যগুলোকে মিলাতে পারো কিনা। কতদিন ক্লাস হবে বললে একটু উপকৃত হতাম। পরীক্ষার আগের রাতেও ক্লাস হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের এরকমই বলা ছিল, পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাসটা হবে। আমি 27 নম্বর ক্লাসটা করতে পারি নাই, এখন বুঝতে পারছি না লাইভ ক্লাসটা করা উচিত নাকি 27 নম্বরটা করা উচিত। আচ্ছা, মোহাম্মদ নাকিব, তুমি আগে এই ক্লাসটি করো, 27 নম্বর ক্লাস এই ক্লাসের পরে করে নিও। আচ্ছা, ঠিক আছে। তো আমরা 7 মিনিট সময় আমি তোমাকে দিচ্ছি এই গুলো করার জন্য। সবাই 7 মিনিট, যদি একটু বিরক্ত লাগবে, তো বিরক্ত লাগলেও একটু কষ্ট করে তোমার আইকিউটাকে কাজে খাটিয়ে বাক্যগুলোকে মিলিয়ে ফেলো। বাংলা অর্থ দিয়েছি তোমাদেরকে বোঝার জন্য, যেহেতু প্র্যাকটিস সেশন সেহেতু বাংলা অর্থটা দিয়েছি। পরীক্ষায় কিন্তু বাংলা অর্থ থাকবে না। তোমরা যারা একটু ভালো পারো তাদের বাংলা অর্থ লাগে না, কিন্তু অনেকেই আছে যারা একটু একেবারে বিগিনার্স বা এই মুহূর্তে শুরু করেছে মোটামুটি, তাদের ক্ষেত্রে বাংলা অর্থটা একটু ভালো হয় দিলে, তাই আমি বাংলা অর্থটা দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে থেকে যারা নতুন কানেক্টেড হয়েছে তাদেরকে বলবো তোমরা বিগত ক্লাসগুলো নিয়মিতভাবে করবে। আমি কিন্তু আগে 27টি ক্লাস মিস করেছো যারা আজকে কানেক্টেড হয়েছে। তো বিগত ক্লাসগুলোকে তোমরা অবশ্যই করে আসবে, না হলে কিন্তু ঘাটতিটা রয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই করো। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই এসেছো, আবার নতুন করে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জানতে চাচ্ছো কেমন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। শিলা বেগম প্রশ্ন করেছো, স্যার আজকের টেস্টে প্যাসেজে আপনি মেইন আইডিয়া ইম্পর্টেন্স অফ লিটারেসি দিয়েছেন। আমি দিয়েছিলাম মেইন আইডিয়াতে দি নাম্বার অফ লিটারেট পিপল। এটা হবে না শিলা, তুমি যেটা দিয়েছো এটা হবে না। প্যাসেজটা কি বলেছে? প্যাসেজ আলোচনা করেছে তোমার হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, সাক্ষরতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। তো তুমি যেটা দিয়েছো ওটা বলেছে লিটারেট পিপলের গুরুত্ব না, আমার এটা আলোচনা করে না এই প্যাসেজে, এর জন্য এটা হবে না। আচ্ছা, প্যাসেজের মেইন আইডিয়া হচ্ছে পুরো প্যাসেজটা পড়ে আমাকে বুঝে তারপর লিখতে হবে। সো মেইন আইডিয়াটাকে আমাকে ধরতে হবে অর্থ বুঝে।
তো ঠিক আছে, সবাই লিখে ফেলো। একচল্লিশ নম্বর দেখা যাচ্ছে না। প্রথম কি বলছে, প্যাসেজের প্রথম লাইন দিলে হবে কিনা। আচ্ছা যাই হোক, কি বলছো, তারপরে অনেকগুলো কমেন্ট মানে উত্তর প্রশ্ন করেছো কেউ কেউ। আচ্ছা, অনেকে নমস্কার দিয়েছো, আদাব। আচ্ছা, দ্য ব্যাড ইফেক্টস অফ ইলিটারেসি, এটা দিলে হবে কিনা। সেটা দিলে অর্পিতা বলেছো, হ্যাঁ সেটা দিলে কাছাকাছি হয়। আর ফজলে রাব্বি বলেছো স্যার ট্যাগ কোশ্চেনের উত্তর যে 3টা 4টি হয়, এটা দিলে বুঝতে পারবো আমাদের কয়টা হয়েছে। কোনটা ট্যাগ কোশ্চেন না ডব্লিউএস কোশ্চেন? ডব্লিউএস কোশ্চেন আসলে ওটা তো সমাধান করে দিয়েছি, একটাই বলেছি ওখানে, আজকে আবার আন্ডারলাইন করে দেওয়া ছিল প্রশ্নে। তারপরে শিলা বেগম কি বলেছো, কিছু কিছুর গুরুত্ব বোঝালে ইম্পর্টেন্স প্লাস সেই বিষয়টা লিখতে হবে, এছাড়া প্যাসেজ মেইন আইডিয়া, এটাই কি। হ্যাঁ, মোটামুটি ওরকমই ব্যাপারটা। শিকদার বলেছে স্যার প্যাসেজের প্রথম লাইন দিলে হবে কিনা, কাছাকাছি হয় আর কি। এই রুদ্র 41 দেখা যাচ্ছে, তোমার ফোনটাকে একটু বড় স্ক্রিন করো তাহলে দেখা যাবে। রুদ্র বলছে যে দেখা যাচ্ছে না স্ক্রিনে। আমরা তো সবাই ঠিক মতো দেখতে পাচ্ছি মোটামুটি, তোমার ফোনে হয়তো একটু ঝামেলা হতে পারে। আর 2 মিনিট আছে, 2 মিনিটের ভিতরে সবাই করে ফেলো। আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি করে ফেলেছো।
থ্যাংক ইউ। আমাদের সময় মোটামুটি শেষ। রুবেল আজকে একটু অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ করে দিক। আচ্ছা, তারপরে কি আছে? আচ্ছা, হ্যাঁ, আমার তো রিঅ্যারেঞ্জ করতে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কেয়া জাহানের রিঅ্যারেঞ্জ করতে খুব ভালো লাগে, আসলে এটা খুব ভালো কথা। তো দেখো, আমরা উত্তরগুলো একটু বুঝে নেই। কি বলেছে? প্রথম বাক্যটিতে বলেছিল নদী আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। তো আগে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে, এর ভিতর থেকে সাবজেক্ট কে আছে। সাবজেক্ট আগে নাও। সাবজেক্ট হচ্ছে নদী, রিভার্স, তারপরে ভার্বটা নেই। আচ্ছা, তো কি বলছে যে নদী আমাদেরকে অনেকভাবে সাহায্য করে, তাহলে রিভার্স, ভার্ব হচ্ছে হেল্প, তারপর অবজেক্ট হচ্ছে আজ। নদী আমাদেরকে সাহায্য করে, এখন অ্যাডভার্ব বসাতে হবে অনেক ভাবে, তাহলে ইন অনেক ভাবে, ইন অনেক ভাবে, ইন মেনি ওয়েজ অনেক ভাবে। তাহলে বাংলা হচ্ছে নদী আমাদের অনেকভাবে সাহায্য করে, তাহলে রিভার্স হেল্প আস ইন মেনি ওয়েজ, নদী আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। 42 তে বলেছে সে আমাকে সেখানে যেতে জোরাজুরি করেছিল। আগে সাবজেক্টটা নাও, সাবজেক্টটা হচ্ছে তোমার হি, সে জোরাজুরি করেছিল, ইনসিস্টেড। কারেকশন করতে গিয়ে তোমরা পড়েছিলে যে ইনসিস্টেডের একটা স্পেশাল একটা গঠন রয়েছে। তো ইনসিস্টেডের স্পেশাল গঠনটা হচ্ছে ইনসিস্টেডের পর অন বসে, তারপরে পসেসিভ বসে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে কি বলেছে যে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। 43 নম্বর বাক্যটিতে বলেছে যে আচ্ছা, কি বলছে যে 43 তে বলেছে যে সে বিদেশ যেতে চায়, তাহলে সে চায়, হি চায়, হি হচ্ছে ভার্ব, সাবজেক্ট, তারপর ভার্ব নাও, ইন্টেন্স, সে চায় যেতে বিদেশ, তাহলে টু গো, যেতে চায় বিদেশ, বিদেশ ইংরেজি অ্যাব্রোড, অ্যাব্রোড বা হচ্ছে তোমার আচ্ছা অ্যাব্রোড বা হচ্ছে তোমার ওভারসিজ বা ফরেন কান্ট্রি ইত্যাদি। তো গো অ্যাব্রোড, বিদেশ যেতে চায়। 44 কি বলেছে? বাংলাদেশ হয় একটি নদীমাতৃক দেশ। আগে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ হয় মানে ইজ, বাংলাদেশ হয় একটি নদীমাতৃক দেশ, এ ল্যান্ড অফ রিভার্স, এ ল্যান্ড অফ রিভার্স, সরি, এ ল্যান্ড অফ রিভার্স। কি বলছো যে মোহাম্মদ খান বলেছো হেয়ার অনগোয়িং, এভাবে দিলে হবে না, এরকম মাই থাকলে তোমাকে মাইটা দিতে হবে, আর যদি মাই না থাকে তাহলে অনগোয়িং দিবা। রিভার্স হেল্প আস, হেল্প মেনি, কি বলছে মেনি ওয়েস ইন আস, না এভাবে হবে না মুসাইব ইসলাম। আগে রিভার্স হচ্ছে সাবজেক্ট, তার মুসাইব ইসলাম বলেছো যে রিভার্স হেল্প মেনি ওয়েস ইন আস, না এরকম হবে না মুসাইবা, কারণ কি বলেছে যে মুসাবিহা, সরি, হ্যাঁ। তো কি বলছে যে তোমার এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে রিভার্স, ভার্ব হচ্ছে হেল্প, অবজেক্টটা তো লাগবে, তো অবজেক্ট হচ্ছে আস, অবজেক্টটা না হলে হবে না, সো অবজেক্টটা এখানে মিসিং আছে। সাবরিনা কাউসার রিপা বলেছো ইন্টেন্স গো টু অ্যাব্রোড, দিলে হবে কিনা? না রিপা, এটা হবে না, কেন? আগে সাবজেক্ট দিতে হবে। রিপা তুমি সাবজেক্টটা দাওনি, সাবরিনা, সাবরিনা রিপা, সেটা হচ্ছে তোমাকে সাবজেক্ট দিতে হবে হচ্ছে হি ইন্টেন্স, সে চায়, টু গো অ্যাব্রোড এটা দিতে হবে। হি গো টু অ্যাব্রোড ইন্টেন্স, না বিনতে হক হয় না, হি ইন্টেন্স সে চায়, তারপর হচ্ছে তোমার হি ইন্টেন্ট, সে চায়, টু গো অ্যাব্রোড সে বিদেশ যেতে চায়। তখন চাওয়া ইংরেজি ইন্টেন্টস, ইন্টেন্টের সাথে এস বা ইয়ের যুক্ত আছে। এর কারণ আছে যে এটা হি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ইন্টেন্ট থেকে ইন্টেন্টস বসেছে, তাহলে সাবজেক্ট তারপর তো ভার্ব, তাই না? এই ব্যালেন্সটা আমাদের ঠিক রাখতে হবে, এটা বুঝতে হবে, না হলে তো হয় না। আচ্ছা গেল, এরপর আসো কি বলছে এর পরেরটা। আচ্ছা, বাংলাদেশ ইজ ল্যান্ড অফ, বাংলাদেশ ইজ রিভার অফ ল্যান্ড, না না না, বাংলাদেশ ইজ রিভার অফ ল্যান্ড, বাংলাদেশ কি একটা নদী? বলো, শরীফুল ইসলাম শরীফ বলেছো বাংলাদেশ ইজ এ রিভার অফ ল্যান্ড, এটা হয় না, বাংলাদেশ হয় একটি নদীর দেশ, দেশ, ল্যান্ড মানে দেশ।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো এরপরে হি গো টু ইন্টেন্স, না এটা তো হবেই না, মেরিনা বলেছো, এটা হচ্ছে তোমার সে চায়, হি ওয়ান্টস, ওয়ান্টস এর সিনোনিম হচ্ছে ইন্টেন্স। আচ্ছা তারপর হচ্ছে রাজশাহী কিসের জন্য বিখ্যাত, এটা ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন, প্রথমে হোয়াট, তারপর অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে রাজশাহী, বাকি অংশ ফেমাস ফর, এটা আমরা অনেকবার করেছি। হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, রাজশাহী কিসের জন্য বিখ্যাত। 46 নম্বরে বলেছে যে হোয়াট ইজ ফেমাস ফর রাজশাহী, না না হোয়াট ইজ ফেমাস ফর রাজশাহী হয় না, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, ফরটা শেষে যাবে। আচ্ছা দেখো রিঅ্যারেঞ্জ এমন একটা বিষয়, আমি যেভাবে উত্তর বলি এর বাইরে হয় না, তোমরা অনেকে এর বাইরে যদি লেখো এ প্রশ্ন করে তো লাভ নেই, কারণ আমি যেভাবে করেছি এর বাইরে হয় না। যদি বিকল্প হয় বাক্যটি, আমি বিকল্প কোনোভাবে হলে আমি সেটা বলে দিব, তবে আমি যেভাবে লিখেছি এর বাইরে হয় না সাধারণত। যেমন বই পড়া, যেমন রিডিং বুকস, এটা হচ্ছে একটা অভ্যাসের নাম, তার জন্য সাবজেক্ট হিসেবে নিচ্ছি কাকে, রিডিং বুকস, বই পড়া। এরপর ভার্ব নিব, ভার্ব হচ্ছে ইজ, বই পড়া হলো, এরপর কথা আসে কি, বই পড়া হলো একটি চমৎকার অভ্যাস, একটি মানে অ্যান, চমৎকার মানে এক্সিলেন্ট, অভ্যাস মানে হচ্ছে হ্যাবিট। তাহলে টোটাল বাক্যটা দাঁড়ালো বই পড়া হলো একটি চমৎকার অভ্যাস, রিডিং বুকস বই পড়া হলো অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, বই পড়া হলো একটি চমৎকার অভ্যাস। এর বিকল্প হবে না, তুমি যদি অন্যভাবে বলো সেটা হবে না, এ বাক্যটি এভাবেই হবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসো 47, পরিশ্রম সফলতার চাবিকাঠি, তাহলে এটা তো অবশ্যই মুখস্থ, এটার বিকল্প তো কল্পনাও করা যায় না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 48 নম্বর বাক্যটিতে কি বলেছিল দেখো, যে আমাকে সাহায্য করার মতো কেউ নেই, দেয়ার ইজ নান টু হেল্প মি, দেয়ার ইজ নান টু হেল্প মি, আমাকে সাহায্য করার মতন কেউ নেই, দেয়ার ইজ নান টু হেল্প মি। আবার এই বাক্যটাকে এভাবেও বলা যায়, কিন্তু সেটা ভালো হয় না, সেটা হচ্ছে এরকম যদি বলে যে নান ইজ দেয়ার, নান ইজ দেয়ার, এখানে কেউ নেই, টু হেল্প মি, আমাকে সাহায্য করার মতো কেউ নেই, এরকম হয়, এটা বিকল্প হতে পারে। হি ইন্টেন্ডস টু গো অ্যাব্রড, এটা হবে, আমি তো সেটাই লিখেছি। ও না সরি, তুমি কি রুদ্র সাহা লিখেছো, হি ইন্টেন্ডস গো, না এটা হবে না, হি ইন্টেন্ডস টু গো অ্যাব্রড। রিডিং বুকস, বুক রিডিং, না বুক রিডিং হবে না, এটা হবে না, বিকল্প হলে আমি বলতাম, বিকল্প হবে না। আচ্ছা রিডিং বুক ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, ইজ অ্যান এক্সিলেন্ট, আমি তো সেটাই লিখছি, সুমি ইসলাম নিধি, আমি তো সেটাই বোধহয় লিখছি, রিডিং বুকস ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, তুমি কি লিখছো, রিডিং ইজ বুক, না না হবে না, হবে না, এর বিকল্প হবে না, আমি যেটা বলেছি ওইটাই হবে। হাজরা প্রভা কি বলেছো, 90টা রিয়ারেন্স পড়লে কি কমন পড়বে, আশা করি, আচ্ছা আশা করি কমন পড়বে। আচ্ছা নবীন জাহান কি বলেছো, তিনটা এসে প্রথম তিনটা পড়বা, প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, তো এরপর আসো, তো আরো দুইটা আছে না, আর দুইটা আছে, তাহলে কি বলো 49 50, এটা বোধহয় একটু বড় করে দেওয়া আছে বাক্যটা, যে কিং লিয়ার সাহেব ক্লান্ত হয়ে গিয়েছিলেন তার রাজ্য চালাতে চালাতে, তাহলে সাবজেক্ট হচ্ছে কিং লিয়ার, তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে ওয়াজ, কিং লিয়ার ওয়াজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে আমাদের মেইন ভার্ব বসাতে হবে, মেইন ভার্ব হচ্ছে টায়ার্ড, তাহলে কিং লিয়ার ওয়াজ টায়ার্ড, কিং লিয়ার সাহেব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, টায়ার্ডের পর সবসময় অফ বসে, তাহলে অফ, যেহেতু অফ আমি বসালাম, তারপর নিশ্চয়ই এটা ভার্বের সাথে আইএনজি লাগবে, তাহলে ভার্বের সাথে আইএনজি কই, রুলিং, কিং লিয়ার ওয়াজ টায়ার্ড, কিং লিয়ার সাহেব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, অফ রুলিং, শাসন করতে করতে তার দেশ, হিজ কিংডম, মানে তার রাজ্য চালাতে চালাতে তিনি কি হয়ে গিয়েছিলেন, ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তোমরা রিয়ারেন্স কমেন্টে অনেকে লিখছো, কিন্তু সেভাবে হবে না, কারণ তোমরা বিকল্প উত্তর হলে আমি সেটা বলতাম, আমি যেভাবে বলেছি এর বিকল্প হয় না, এর জন্য ওগুলো হবে না, তোমরা সকলের কমেন্টই দেখছি আমি, কিন্তু ওগুলো হবে না, মূলত আমি যেভাবে বলেছি সেইটাই লিখতে হবে। কি বলছো স্যার, আমি আলটা ইউজ, আলটা আসে কি, বুঝি নাই তো, আলটা এসে শিখবো এখন, কোনটা শিখবো একটু বলেন, ওটা বুঝি নাই আর কি, আসলে একটু তোমার কমেন্টটা ভালো করে লিখে বলা হয়। হিসের পর ওয়াজ দিস, ঠিক আছে কি
আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, কি বলছে যে কিং লিয়ার ছিলেন তার রাজ্য শাসন করতে করতে ক্লান্ত। তারপরে বাক্যটা হচ্ছে আমি তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত। আমি হই খুবই আনন্দিত। আই অ্যাম খুবই আনন্দিত। আই অ্যাম ভেরি গ্ল্যাড। আমি খুবই আনন্দিত। টু রিসিভ পেয়ে তোমার চিঠি, ইয়োর লেটার। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইয়োর লেটার। আমি তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত। তো এই হচ্ছে আমাদের 10টা রিঅ্যারেঞ্জমেন্ট। এবার আমরা যাচ্ছি আমাদের পাংচুয়েশন মার্কসে। আজকে 2007 থেকে শুরু করতে হবে, 7, 8, 9 তিনটি সাল আমরা আজকে কমপ্লিট করব। দেখি কে কত দূর পারো, আমরা একটু চেষ্টা করি। প্রথমে 7 নম্বরটা আগে 7 সাল একটু আগে দেখো তোমরা মূলত পারো কিনা, বা এটা একটা ন্যারেশন। দেখো তো কোনটুকু বক্তব্য আর কোনটুকু বর্ণনা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করো। 3 মিনিট সময় দিচ্ছি ভাবার জন্য, কারণ পাংচুয়েশন অনেক সময় তোমাদের খাতায় লেখার দরকার নেই এখন এই মুহূর্তে, মানে যখন ক্লাসটি করছো এখন খাতায় লেখার দরকার নেই, কারণ আগে দেখো একটু যে তোমার এখান থেকে তুমি ধরতে পারছো কিনা। আমি 2 বা 3 মিনিট সময় দিচ্ছি ধরার জন্য যে কোনটুকু তোমার কথা, বা কোনটুকু হচ্ছে উক্তি, বা কোনটুকু বক্তব্য, এটা একটু ধরো। কোনটুকু রিপোর্টেড স্পিচ, কোনটুকু রিপোর্টিং স্পিচ। আচ্ছা, ঠিক আছে, একটু দেখো পড়ে যে ফাহিম সেড টু মি, ফাহিম আমাকে বলেছিল, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? তুমি কি বইটি পড়া শেষ করেছো? আই গেভ ইউ ইয়েস্টারডে, তোমাকে যে বইটা আমি গতকাল দিয়েছিলাম তুমি কি সেই বই পড়াটা শেষ করেছো? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বইটা পড়া শেষ করলাম। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, আহারে কি সুন্দর একটা বই। আই সেড, আমি বললাম। উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে, তুমি কি বইটি আমাকে আজকে ফেরত দিবে? হি সেড, মানে ফাহিম বলল, বইটি কি বন্ধু ফেরত দিবে আজকে আমাকে? আচ্ছা, দেখো তো মিহির সর্দার বলেছে, স্যার গতকালের ক্লাস হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? শেষের ক্লাসটুকু আজ করিয়ে দিন। গতকালের ক্লাস তো বন্ধ হয়নি, গতকালকে ক্লাস আমি তো সেকেন্ড পার্টে করে দিয়েছিলাম। মিহির, তুমি বোধহয় চলে গিয়েছিলে, আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসে এসেছিলাম। সেকেন্ড পার্ট দেখো, সেকেন্ড পার্ট বলতে একটা ক্লাস আছে। মিহির বোধহয় কালকে ক্লাসটা নেটের কারণে কাটা হয়ে গেছিল, তো কাটার পর বোধহয় চলে গেছিল। আমরা এরপরে করছি তো, এরপরে 45 মিনিট ক্লাস করছি। এসে প্রথম কি বলছে, এসে কোন প্রথম 3টা বক্সের মধ্যে যে বুস্টার লেখা, এসেতে বক্সের ভিতর বুস্টার লেখা নাই। এসেতে সিরিয়ালি 8টা দেওয়া আছে, যা কি বলেছো। এসেতে তোমার 3টা, মানে তোমার 8টা দেওয়া আছে, বক্স নাই, সিরিয়ালি 8টা দেওয়া আছে। প্রথম 3টা বেশি গুরুত্বপূর্ণ, সিরিয়ালি আমি দিয়েছি আর কি। আচ্ছা, হালিমা বলছে কত পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 60 নম্বর পৃষ্ঠায় আছে, এটা 60 পেজ। আচ্ছা, আশা করি তোমরা ভাবনা তোমাদের শেষ, ভাবনা তোমরা ভেবেছো যে এটা ন্যারেশন, এবং এই ন্যারেশনটা করাটা খুবই কঠিন নয়, যদি একটু প্র্যাকটিস করো সেটা ভালোই হবে। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, দেখো এটা কি বলেছে। আচ্ছা, ফাইন, তাহলে ফাহিমের এফটা বড় হাতের দিলাম। ফাহিম সেড টু মি, ফাহিম আমাকে বলল। আচ্ছা, কমা, কারণ কমা কি বলো, এই যে এটাকে বলে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং স্পিচটাকে রিপোর্টেড স্পিচ মানে উক্তি থেকে আলাদা করে দেওয়ার জন্য কমাটা বসালাম। তো ভিতরের যে কথাটা শুরু হয়েছে, যে এখান থেকে প্রশ্নটা, এখানে হচ্ছে ফাহিমের কথাটা যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, তুমি কি বইটা পড়া শেষ করেছো? আই গেভ ইউ ইয়েস্টারডে, তোমাকে গতকালকে আমি যে বইটা দিয়েছিলাম সেই বইটি কি পড়া তুমি শেষ করেছো? আই গেভ ইউ ইয়েস্টারডে, অর্থাৎ আমি তোমাকে গতকালকে যে বইটা দিয়েছিলাম সেই বইটি পড়া কি তুমি শেষ করেছো? তাহলে এটা হচ্ছে কার কথা? ফাহিমের কথা। তো এই কথাটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকাবো, ইনভার্টেড কমা দিয়ে আটকাবো, যে হ্যাভ ইউ, এটা বড় হাতের, হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো? আচ্ছা, রিডিং দ্য বুক, তুমি কি বইটি পড়া শেষ করেছো?
আই বড় হাতের gave you yesterday, আমি তোমাকে যে বইটা গতকালকে দিয়েছিলাম তুমি কি সেটা পড়া শেষ করেছো? এটা একটা প্রশ্ন ছিল, তার জন্য শেষ। তাহলে এটা হচ্ছে ফাহিমের কথাটা শেষ হলো, তুমি কি শেষ করেছো? এবার ইয়েস, হ্যাঁ, এটা দেখো, এটা কিন্তু আরেকজনের কথা। এটা কার কথা? এটা আবার আমার কথা। ইয়েস, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বইটি পড়া শেষ করেছি। এটা কার কথা? দেখো, এটা কিন্তু আবার তোমার আমার কথা, তাই না? আমার কথা, আমার কথা কিন্তু আরো একটু আছে। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, আমার কথা শেষ হয় না, আমি আবার বলেছি যে হোয়াট অ্যান এক্সিলেন্ট, হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, আহারে কি সুন্দর বই রে, এটা কিন্তু আমার কথা। এরপর আবার কে বলেছে? এরপর আবার ফাহিম বলেছে। এরপর ফাহিম কি বলেছে? এরপর আবার ফাহিম বলেছে যে উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে, তুমি কি বইটি আমাকে ফেরত দিবে? আমি তোমাদেরকে এখানে নীল কলমের কালিতে যার কথাগুলো লিখেছি এগুলো ফাহিমের কথা, আর যেগুলো লাল কলমে লেখা আছে সেটা হচ্ছে কার কথা বলো? সেটা হচ্ছে আমার কথা। তাহলে আমরা ফাহিমের কথাটা শেষ করলাম, এবার আমার কথা এখান থেকে শুরু হলো। তাহলে ইনভার্টেড কমা দিয়ে শুরু হলো, ওয়াইটা ক্যাপিটাল লেটার, ইয়েস, হ্যাঁ, ইয়েস এর পর একটা কমা দিতে হয়, আই বড় হাতের, আচ্ছা কি বলছো? বুকের পর ফুল স্টপ হবে কিনা? না না, বুকের পর ফুল স্টপ হবে না, ইয়েস এর পর কমা হবে, ইয়েস কমা আই হ্যাভ, আই বড় হাতের, আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বইটি পড়া শেষ করেছি। রিডিং দ্য বুক, আমি বইটি পড়া শেষ করেছি। এই হচ্ছে আমার কথা শেষ হলো, আমার কথা এ পর্যায়ে শেষ হলো, তাই নিচে একটা কমা দিলাম, ইনভার্টেড কমা শেষ করলাম, আই বড় হাতের, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম যে আমার বইটি পড়া শেষ হয়েছে, ফুল স্টপ। আচ্ছা, আমার এই পর্যায়ের কথা শেষ, আবার আমার আরেকবার পর্যায়ের কথা শুরু হয়েছে। আমি বলেছি হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, আহারে কি সুন্দর একটা বই রে। এটা একটা বিস্ময়বোধক বাক্য, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স। বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে আমরা একটা বিস্ময়বোধক চিহ্ন দিতে হয়। তো হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক, হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক, কি সুন্দর একটা মজার বই, ইট ইজ, এটা কি সুন্দর একটা মজার বই, এটা বিস্ময়বোধক বাক্য, ইনভার্টেড কমা শেষ, আই সেড, আমি বললাম। তাহলে এটা হচ্ছে তোমার রিপোর্টিং স্পিচ, আই সেড ফুল স্টপ। আবার ফাহিমের কথা শুরু, ফাহিম আবার বলেছে, তাহলে ডব্লিউটা বড় হাতে ইনভার্ট কমাতে শুরু করলাম যে উইল ইউ রিটার্ন, তুমি কি ফেরত দিবা, দা বুক, বইটা, তুমি আমার কাছে বইটা ফেরত দিবা, টুডে, আজকে কি তুমি বইটা ফেরত দিবা? এটাও প্রশ্নবোধক চিহ্ন, তাই না? প্রশ্নবোধক বাক্য, ইনভার্টেড কমা শেষ। এটা কার কথা? ফাহিমের কথা, হি অ্যাক্সড। তাহলে আমরা একটা ন্যারেশন, মানে পাংচুয়েশন যদি ন্যারেশন আকারে দেয়, তাহলে আমাকে বুঝতে হবে কে কোথায় কথাটি বললো, কে কোথায় কথাটি শেষ করলো, এটা আমাদের বাক্যের অর্থ বুঝতে হবে, না হলে মোটামুটি হবে না। আচ্ছা, দেখি তোমাদের প্রশ্ন কি কি আছে। আচ্ছা, ইয়েস এর পর কমা বসবে না? হ্যাঁ, ইয়েস এর পর কমা দিয়েছি। স্যার পোস্টার কি বলছে? পোস্টার কি সুপার শর্ট বুস্টার সাজেশনস, এর সাজেশন বক্সের ভিতর থেকে প্রথম তিনটা পড়বো। হ্যাঁ, প্রথম তিনটা যদি পারো, মানে প্রথম তিনটা যদি কেউ নাই পারো, প্রথম তিনটা পড়বা। তবে রিস্ক এড়ানোর জন্য আরো বেশি পড়া উচিত, মানে 5টা করে পড়লে ভালো হয়। রিডিং দ্য বুক, রিডিং দ্য কি বলছো? রিডিং দ্য বুকের পর ফুল স্টপ বসবে না? না, ফুল স্টপ বসবে না। যে এটা পুরো বাক্যটাই অর্থটা দেখতে হবে, নাহলে তুমি যদি বুকের পরে ফুল স্টপ বসাও তাহলে অর্থটা থাকবে না। যেমন মনে করো যদি বলে যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, তুমি কি বইটি পড়া শেষ করেছো, এখানে যদি বাক্যটা শেষ করে দিত তাহলে এখানে তোমার প্রশ্নবোধক চিহ্নটা বসতো। কিন্তু এখানে তো বাক্যটা শেষ হয় নাই, বাক্যটা পরে আরো বলা আছে যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক আই গেভ ইউ ইয়েস্টারডে, তোমাকে যে আমি গতকাল বইটি দিয়েছিলাম সেই বইটি কি তুমি পড়া শেষ করেছো? এর জন্য তোমাকে ওই ইয়েস্টারডে পরে বাক্যটা শেষ করতে হয়েছে। প্রশ্নটা ওখানে করেছে, প্রশ্নটা অর্থটা বুঝতে হবে। নাজিবা জাহান প্রশ্ন করেছো যে ফার্স্ট তিনটা এসে পড়লে কি কমন পড়বে? আশা করি কমন পড়বে, আমি গুরুত্ব অনুসারেই বসিয়েছি, এই আর কি। তো ঠিক আছে, কালকে সরি। আচ্ছা দেখো, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে,
জাকিয়া ইসলাম সাদিয়া ইসলাম কি বলেছে যে স্যার প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার এর সাজেশনের মধ্যে আলাদা করে বক্সে দেওয়া আছে, সেগুলো বক্সের ভিতর প্রথম তিনটা পর কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা তোমাদের সাজেশনটা একদিন বুঝিয়ে দিয়েছিলাম, আবার আমি বুঝিয়ে দেবো যদি না বুঝো সাজেশনটা। বাইজিৎ চৌধুরী বলেছো আবার প্রথম থেকে বুঝিয়ে দিলে ভালো হয়। বাইজিৎ, তুমি এই ক্লাসটা শেষ হলে আবার একটু ডিভাইস দেখে নিও, কারণ মোটামুটি অনেক দীর্ঘ আলোচনা তো, আর লিখছি যেটা সেটা তো মুছে ফেলে আর থাকে না। এরপর দেখো 2008 সালেরটা, এটা কিন্তু ন্যারেশন নয়, তোমরা 1 মিনিট একটু দেখো, নিজেদের মধ্যে দেখো। দুইটা ভুল গেলে 1 নম্বর কাটা দেবা, রাইট, দুইটা ভুল গেলে 1 নম্বর কাটা দিবা। আচ্ছা, কি বলছো মুয়াজ সরকার? স্যার একটু বলবেন, আমি একটা এসে শিখবো, কোনটা একটু বলবেন? কি বলছে, একটা এসে শিখবা, তাইলে তোমার এসে নম্বর পাওয়ার দরকার নাই। একটা এসে কমপক্ষে 5টা এসে অবশ্যই পড়ে যাওয়া উচিত, সেক্ষেত্রে 3টা পড়লে মোটামুটি হয়, তবে 5টা শিখলে রিস্ক কমে যায়। একটা এসে পড়লে তো, একটা এসে পড়লে নম্বর পাওয়ার প্রত্যাশা ছেড়ে দেওয়াই ভালো। একটা এসে পড়লে কাজ হবে না, একটা এসে পড়ার হবে না। কম 3টা তো একেবারে সর্বনিম্ন, 5টা পড়লে ভালো হয় আর কি। সবাই একটু দেখো রিয়ারেন্সটা। স্যার যদি ইনভার্টেড কমার ভিতরে ফুল স্টপ দেওয়া হয়, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের পার্থক্য করার জন্য কি কমা দিতে হবে? সেটা নির্ভর করে, বিথি তুমি একটু প্রশ্ন করেছো, সেটা নির্ভর করে তোমার রিপোর্টিং স্পিচটি প্রথমে আছে নাকি শেষে আছে। প্রথমে রিপোর্টিং স্পিচটা প্রথম থাকলে কমা দিতে হয়, রিপোর্টিং স্পিচটা শেষে থাকলে কমা দিতে হয় না, কমা দিতে হয়, কিন্তু তোমার রিপোর্টেড স্পিচ শেষে ফুল স্টপে বসে না। আচ্ছা, এসে আমি পাই নাই, এসে আমি পাই নাই। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের 7 কলেজের সাজেশনটা একটু বুঝাই দিলে ভালো হতো। 7 কলেজের সাজেশনটা একেবারে সরাসরি ভাবে দেওয়া আছে। আচ্ছা দেখি, তারপরে দেখবো আমি। আচ্ছা দেখি, ফজলুল রাব্বি বলেছে 8:30টার কথা। 8:30, দেখি একটু আস্তে আস্তে হবে, ওরা তো আসলে কেবল শুরু করলো। স্যার স্লোগান আর মেমো কি আমাদের পড়া লাগবে না? মেমো না পড়লেও হবে, স্লোগান পর্যন্ত পড়তে হবে। স্লোগানের ক্লাস কালকে দিয়েছি ইউটিউব ফেসবুকে, আবার স্লোগান আগে আলোচনাও করেছি, ক্লাসে আগে আলোচনা করেছি। যারা ক্লাসের আলোচনা এখন খুঁজে পাওয়ার টাইম নাই, ইউটিউব বা ফেসবুক থেকে দেখে নিও। আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমাদের এটা হচ্ছে কোনো ন্যারেশন না, এটা দেখতেই পাচ্ছ, ন্যারেশন না এটা। উইটা বড় হাতের, উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। আচ্ছা, ফুল স্টপ, এখানে বাক্যটা শেষ হলো। তারপর আছে অলমোস্ট, এটা বড় হাতের, অলমোস্ট অল অফ আস, আমাদের প্রায় সকলেই স্পিক ইন বাংলা, বাংলায় কথা বলি, ফুল স্টপ। যেহেতু বাংলা একটি ভাষার নাম, তার জন্য বিটা বড় হাতের। নতুন বাক্য শুরু, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, আচ্ছা, মোস্ট অফ দ্য পিপল, আচ্ছা, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি আর মুসলিমস, এমটা বড় হাতের, MUSLIMS, মুসলিমস, ফুল স্টপ। বিসাইডস, তাছাড়া, বিসাইডস যেহেতু একটা অ্যাডভার্ব, আমাকে কমা দিতে হলো। বিসাইডস হিন্দুস, তাছাড়া হিন্দুরা, কমা, বুদ্ধিস্টস, কমা, অ্যান্ড বানানটা বোধহয় একটা ঝামেলা আছে। আচ্ছা, ক্রিশ্চিয়ানস, ক্রিশ্চিয়ানস অলসো লিভ হেয়ার, এখানে বাস করে, ফুল স্টপ, বাক্যটি শেষ হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার অ্যাবাউট এর, এটা বড় হাতের, যে অ্যাবাউট 80% পিপল
প্রায় 80% মানুষ লিভ ইন দ্য ভিলেজেস, গ্রামে বাস করে। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা। 9 নং ক্লাসে যে পোস্টার দিয়েছেন টপিকের জায়গায় সে বিষয় বসালে বলছেন সেটা বসালে কি নম্বর পাবো? হ্যাঁ, নম্বর পাবে, কেননা পোস্টারে নম্বর ঘটিবেটি মিলিয়ে 4, তো তোমাকে 2 তো দিবে, 2 এর বেশি তোমাকে দিবে না, তো 2 ভালো করে লিখলেও 2 এর বেশি দিবে না। তো সেক্ষেত্রে নোটিশ পোস্টারের টেকনিক অবশ্যই ফলো করা যায়, তবে প্যারাগ্রাফের সাথে নোটিশ তোমার এই ফলো করা ভালো না, এই আর কি, নম্বর কম হয়। আচ্ছা, সানজিদা বলেছো রিপোর্টেড স্পেস, এটা আলোচনা করেছিলাম, যে ক্লাসটায় তুমি পাওনি সেই ক্লাসটা একটু দেখে আসবে। আচ্ছা, তোমরা 7 কলেজের যারা আছো, আচ্ছা দেখি তোমাদের জন্য চিন্তা করতেছি কি হয়। আচ্ছা, আর কি স্যার, বুদ্ধিস্টের পর কমা হবে না যেহেতু এন্ড আছে না? এন্ড আছে, কমা মানে এন্ড এর জন্য কমাটা হবে না। আচ্ছা, এখানে কমা আমি দিচ্ছি, সরি আমি বোধহয় কমাটা দিচ্ছি ভুলে, না এখানে কমা তো হবে না, এটা কমা হবে না, সরি। দেখো এন্ড এর কমা ওটা ভুল হয়েছে, ওটা আমার ভুল হয়েছে। আচ্ছা, মুনতাহা জান্নাত শিমুল বলেছো এসে প্যারাগ্রাফ কোথায় পাবো? গ্রুপেই আছে, এই গ্রুপেই আছে, তুমি ক্লাস শেষ করে একটু গ্রুপ থেকে দেখো। আজকে নতুন তো তোমরা অনেকে হয়তো জানো না, এই আর কি। থ্যাংক ইউ। এরপর আসলে 2008 সালের এন্ডের বাম পাশে কমা হয় না, এটা আমার ভুল হয়েছিল, বোধহয় পড়ে গেছিল তাই আমি মুছে দিয়েছি। দেখো এরপরে আসো, আমরা 2008 এর স্পেশাল প্রশ্নটা, স্পেশাল প্রশ্ন বলতে যে একটা স্পেশাল প্রশ্ন ছিল না, অ্যাবান্ডন মানে হচ্ছে বাতিল হয়ে গেছিল, বাতিল হওয়ার পরে যে পরীক্ষাটা হয়েছিল সেটা। তো দেখো এটা সবাই পারো কিনা। 7 কলেজ কি বুঝি না, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7টা কলেজ আছে, সেই 7 কলেজকে স্পেশাল 7টা কলেজ, সেটাকে বলা হয় 7 কলেজ। দেখো তো এটা বুঝো কিনা। আচ্ছা, এখানে কি আছে? এখানে আছে তোমার সেই বাতিল হওয়ার মানে প্রশ্ন ওঠার পর 8-এ আরেকটা প্রশ্ন আছে স্পেশাল প্রশ্ন, সেই স্পেশালটা দেখো তো বুঝো কিনা। এটা একটা ন্যারেশন। দেখো তো এখানে সবাই কি বলেছে, তোমার ন্যারেশনটা বুঝতে পারো কিনা। ফজলে রাব্বি, হ্যাঁ ওটা ফলো করতে পারো, ফজলে রাব্বি কমেন্ট করেছো, তোমার যদি ভালো লাগে সেটা ফলো করতে পারো। দেখো আচ্ছা, দেখো ঠিক আছে। তো দেখো এখন আমরা বুঝতে পারছি কিনা এখানে কি বলেছে। এখানে আমরা কি বলেছি, ওভার হিয়ারিং, তো প্রথমে ওটা বড় হাতের হবে, ওভার হিয়ারিং। আচ্ছা, ওভার হিয়ারিং দেয়ার হুইসপার, তাদের ফিসফিস কথা শুনে, দেয়ার হুইসপার, তাদের ফিসফিস কথা শুনে, কমা, কেন কমাটা বসলো? ইংরেজি বাক্যে সাবজেক্টের আগে আমরা যাই লিখি না কেন সেটাকে অ্যাডভার্ব বলা হয়, সো সাবজেক্টের আগে আমরা কমা বসাতে হলো। যে ওভারওয়েডিং দেয়ার হুইসপার্স, তাদের তাদের হচ্ছে যে তোমার তাদের ফিসফিস কথা শুনে, দা খলিফ, টি বড় হাতের, দা খলিফ said said
টু দ্য ডারভিশেস, খলিফা দরবেশদেরকে বলল, ডারভিশেস, ডারভিশেস বলল, কমা ইনভার্টেড কমা, এই যে কথাটা শুরু হলো, এখান থেকে দেখো কথাটা শুরু হয়েছে যে আর ইউ নট অফ দিস হাউস দেন, তোমরা কি তাহলে এই ঘরের লোক না? তোমরা কি এই ঘরের লোক না? প্রশ্ন করছে, এটা প্রশ্ন করছে খলিফা প্রশ্ন করেছে, তাহলে কি তোমরা এই ঘরের লোক না? আর ইউ নট, বলছে আর ইউ নট অফ দিস হাউস দেন, তোমরা কি তাহলে এই ঘরের লোক না? প্রশ্নবোধক চিহ্ন। খলিফার কথা শেষ হলো, এবার ডারভিশটা উত্তর দিবে নো, না। তার শুধু নো কথাটাই বলেছে, আর কোনো কথা বলে নাই, তার জন্য নোটাকেই আমরা ইনভার্টেড কমার ভিতরে আটকালাম, নিচে একটা কমা দিলাম, কারণ তোমরা জানো যে এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, এর বাইরে যেটা থাকে সেটাকে রিপোর্টিং স্পিচ বলে। এই রিপোর্টিং স্পিচটা বাইরে থাকে, আর রিপোর্টিং স্পিচ এবং এই ভিতরের কথা তথা রিপোর্টেড স্পিচ এই দুটোকে আলাদা করে দেওয়ার জন্য একটা মাঝখানে কমা বসাতে হয়, সেটা আমরা দিলাম। এখানে শুধু কথা নো, দে রিপ্লাই, তারা উত্তর দিল, ফুল স্টপ। এবার নতুন করে আবার কথা শুরু, ওই তাদেরই কথা। তো উই হ্যাভ নেভার বিন ইন দিস প্লেস, আমরা কখনো এই স্থানে আসি নাই, বিফোর, আমরা আগে কখনোই এই স্থানে আসি নাই, ফুল স্টপ, ইনভার্টেড কমা, শেষ। দেখো তো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এটা দেখো তো একটু সবাই, বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা, বা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করো, প্রশ্ন করতে পারো। আর আমরা সামনে যাবো, অর্থাৎ আজকে 4টি পাংচুয়েশন করতে হচ্ছে। ইয়েস, নো, হ্যাঁ, সেম সেম। থ্যাংক ইউ নিগার সুলতানা, ক্লিয়ার লিখে দিয়েছো। হ্যাঁ, এটা একটু কঠিন, এটা এই কঠিন বছরের প্রশ্ন, সেই 2008 সালের কঠিন বছর প্রশ্ন কিন্তু। আচ্ছা স্যার, এই কি বলছে, এই কথাটা কি বক্তার বক্তব্য, আর ইউ নট, হ্যাঁ এটা বক্তার বক্তব্য, এটা হচ্ছে খলিফার কথা, যে আর ইউ নট অফ দিস হাউস দেন, সঞ্জিতা প্রশ্ন করেছো। আপনি করলে ইজি লাগে, হ্যাঁ ইজি তো একটু করতে করতে লাগবে। স্যার নো এর জায়গাটা বোঝো নাই না, মুরসালিন মুরাদ? দেখো নো হচ্ছে দরবেশদের কথা, দরবেশরা প্রশ্নের উত্তর দিয়েছে, খলিফা প্রশ্ন করেছেন তাহলে আপনারা কি এই ঘরের লোক নন, তখন দরবেশরা বলেছে না না না। তো এখানে শুধু না বলেছে, তাই নো কথাটাকে, এটা দীর্ঘ কথা তারা বলে নাই, তারা শুধু একটা কথা, অনেক সময় হয় না আমরা একটা জাস্ট একটা ওয়ার্ডে কথা শেষ করে দেই, তো সেরকম করে দরবেশরা একটা কথায় বা একটা শব্দ দিয়ে কথা শেষ করে দিয়েছে যে নো, না। আবার নতুন করে তারা কথাটা শুরু করেছে এখান থেকে, যে উই হ্যাভ নেভার বিন ইন দিস প্লেস বিফোর, আমরা এই ঘরে আগে কখনোই আসি নাই। আচ্ছা, উইসপারের পরে কমা বসেছে কেন? আচ্ছা গুড। দেখো এই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে দ্য খলিফ। তো আমরা পড়েছি সাবজেক্টের আগে আমরা যাই লিখি না কেন অবশ্যই কমা বসাতে হয়। সো এই যে সাবজেক্টের আগে যেই কথাটুকু আছে যে ওভার হিয়ারিং দেয়ার উইসপার, তাদের ফিস ফিস শব্দ শুনে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সো আমরা অ্যাডভার্বকে সাবজেক্ট থেকে সেপারেট করে দেওয়ার জন্য কমা বসাই, বাক্যের প্রথমে সাবজেক্টের যাই বসুক না কেন সেটা অ্যাডভার্ব বসে। আচ্ছা, হ্যাঁ গুড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা মোটামুটি বুঝতে পেরেছি এটা। আচ্ছা না, ডিপ ছোটাতে অক্ষরই হবে, কেননা দরবেশের যেহেতু একটা অর্থ আছে। আরেকবার বলবো, আচ্ছা দেখো, ওটা বড় হাতের ওভার হিয়ারিং দ্য হুইসপার্স, এখানে কমা, এখানে কমাটা কেন বসেছে? এটা বসেছে তোমার সাবজেক্টের আগে, তাই কমা বসেছে। আচ্ছা, দি খলিফ সেড টু দ্য ডারবিশেস, সেড টু দা, ও সরি দাটা আমি লিখি নাই, এখানে দাটা মিসিং হয়েছে। তো সেড টু দ্য ডারবিশেস, দরবেশদেরকে বললেন, কমা ইনভার্টেড কমা, এ বড় হাতের, এ বড় হাতের, কি বলেছে দেখো, আচ্ছা কি বলছে, ইয়েস নো এর পর কি কমা হবে? সেম কি ইয়েস নো কি সেম হবে? হ্যাঁ সেম, একই তো, ইয়েস নো একই কথা। স্যার ই এর টি বড় হাতের হবে না? ই এর কোনটা, ই কোনটা?
ইয়ের ইয়ের না ডার্বিশের? টিটা কোনটার কথা বলছো? টিটা কোনটার? বুঝে রে। ডার্বিশের পর কি বলছো, যে ডার্বিশের পর কি ফুল স্টপ হবে না? ডার্বিশের পর না, ফুল স্টপ কেন হবে? সেট টু দ্য ডার্বিশেস কমা ইনভার্টেড কমা, কথা দিয়ে কথাটা শুরু হয়েছে। সেট টু দ্য ডার্বিশেস, তিনি ডার্বিশদের কাছে বলেছেন কমা আর ইউ নট অফ দিস হাউস দেন, তোমরা কি এই ঘরের লোক নও? নো, আমরা না এই ঘরের লোক না। দে রিপ্লাইড, তারা উত্তর দিল। তো উই হ্যাভ নেভার বিন ইন দিস হাউস, ইন দিস প্লেস বিফোর, আমরা কখনোই এই ঘরে আগে পরে কখনোই আসিনি। আচ্ছা, আর এখানে ইনভার্টেড কমা কেন দিচ্ছেন? আরে কথা তো এখান থেকে শুরু হয়েছে, এর জন্য ইনভার্টেড কমাটা দিয়েছি, যে আর ইউ নট অফ দিস হাউস, আর ইউ নট অফ দিস হাউস দেন, তোমরা কি এই ঘরের লোক নাও? এইখানে কথা কার? এখানে কার কথা? কথাটা কোথায়? কথাটা তো এখানে। প্রশ্নটা করছে কে? খলিফা প্রশ্ন করেছে দরবেশদেরকে, আপনারা কি এই ঘরের লোক নন? এটা হচ্ছে কথা, কথাটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকাইছি, তাই না? এই আর কি। আর কোনো প্রশ্ন? ইনভার্টেড কমা দিয়ে প্রশ্ন বড় হাতের অক্ষর হবে? হ্যাঁ, সবসময় বড় হাতের অক্ষর। দে রিপ্লাইড, এটা দে রিপ্লাইডের টিটা ছোট হাতের, কারণ এটা তো ভিতরে, এটা তো প্রথম না। প্রথমে বসলে তো বড় হাতের অক্ষর বসতো। আচ্ছা, খলিফের সি বড় হাতের, খলিফের সি বড় হাতের, হ্যাঁ। টি ছোট হাতের হবে, খলিফের সি বড় হাতের হবে, টিটা ছোট হাতের। ঠিক আছে, আজকের কোনো সমস্যা, আর কোনো সমস্যা আছে? থ্যাংক ইউ। আমরা প্রাসঙ্গিক কমেন্ট করি। আমি তোমাদের কমেন্ট সবারটা দেখতেছি। আমি মূলত এই যে টপিক পড়াচ্ছি সেই সংশ্লিষ্ট কমেন্ট গুলো পড়ছি। বাড়তি কমেন্ট গুলো আমরা শেষের দিকে পড়বো। নাজমিন কোনটা কি বলেছো? নাজমিন, ইনভার্টেড কমার আগে কখন ফুল স্টপ হবে? ইনভার্টেড কমার আগে, ইনভার্টেড কমার আগে কোনোদিন ফুল স্টপ হবে না। ইনভার্টেড কমার আগে কোনোদিন ফুল স্টপ হবে, আর কখন ফুল স্টপ হবে না? না, ফুল স্টপ ইনভার্টেড কমার আগে, ইনভার্টেড কমার আগে ফুল স্টপ কখন হবে? ইনভার্টেড কমার আগে ফুল স্টপ হবে, এটা কি কখনো হয়? তো বাক্যটা শেষ হয়ে গেলে ফুল স্টপটা বসবে, তারপর ইনভার্টেড কমা শুরু হবে। প্রশ্নটা তোমার বুঝি নাই, প্রশ্নটা একটু যেমন একটু এলোমেলো, আমি বুঝি নাই আর কি। তো ঠিক আছে, দেখো, আশা করি তোমরা মোটামুটি। আর কোনো প্রশ্ন আছে কি? গেল দে বড় হাতের হয়নি কেন? এইটা দে, দে বড় হাতের অক্ষর হবে না তো, এটা তো ভিতরে। দে রিপ্লাইড, এইটা যদি প্রথমে থাকতো, যে দে রিপ্লাইড, এটা যদি প্রথমেই থাকতো দে রিপ্লাইড, তখন দে বড় হাতের হতো, কিন্তু এটা তো ভিতরে, এর জন্য টিটা ছোট হাতের। খলিফার আগে টিটি ছোট, টিকি বড় হাতের না, টি তো ছোট হাতের, কেটে দিয়েছি, তার তো ছোট হাতের। নাজমিন কি শেষে যে দিচ্ছেন বিফোর এর পর যে ফুল স্টপ দিলেন, কই বিফোর? শেষে তো ফুল স্টপই বসবে, বাক্যটা শেষ হয়ে গেল না? বাক্য শেষ হলে ফুল স্টপ দিতে হবে না তো? সেই ফুল স্টপ তো বসবে। হ্যাঁ, আমরা নেক্সটে যাই। থ্যাংক ইউ। এরপর আসো, 2009 এর আরেকটা প্রশ্ন আছে, নাইটিঙ্গেল। এটা করেছি আমরা, এটা করেছি না? এটা কমন ছিল, এটা আগে একবার পেয়েছিলাম আমরা। আচ্ছা, এটা করেছিলাম, আর একবার একটু দেখাই। দ্যাট কান্ট বি, সেটা হতে পারে না। এটা কার কথা? এটা হচ্ছে তোমার নাইটিঙ্গেলের কথা। ইনভার্টেড কমা শেষ, নিচে কমা, রিপ্লাইড উত্তর দিল। দেখো, রিপ্লাইড উত্তর দিল দ্য নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল উত্তর দিল না, সেটা হতে পারে না। আবার নাইটিঙ্গেল কথা শুরু, ইনভার্টেড কমা দিয়ে শুরু হলো। হ্যাঁ, এটা করেছি আমরা। তো আই বড় হাতের, যে আই কান্ট হ্যাভ এনি রেস্ট, আমি কোনো রেস্ট নিতে পারি না। ইন দ্য প্যালেস, রাজপ্রাসাদে আমি কোনো রেস্ট নিতে পারি না। ফুল স্টপ। আই বড় হাতের, আই লাভ টু লিভ ইন দ্য গ্রিনউড, আমি সবুজ বনের মধ্যে বাস করতে পছন্দ করি। উড, ফুল স্টপ। আবার আই দিয়ে নতুন বাক্য শুরু হলো, আই ফ্লাই, আমি উড়ি। অ্যারাউন্ড টু দ্য, অ্যারাউন্ড টু দ্য ফিশার, কি বলছে? ফিশার
মেন টু দ্য ফিশারম্যান কমা, কারণ কার কার কাছে উড়ি, কমা টু দ্য পিজান্টস, টু দ্য আচ্ছা পিজান্টস অ্যাপোস্ট্রোফি এস, অথবা এখানে অথবা পিজান্টস অনেকগুলোকে বুঝালে, অনেককে বুঝালে এরকমও বলা যেতে পারতো, পিজান্টস এস এর পরে অ্যাপোস্ট্রোফি দেওয়া যেতে পারতো। আমি এটা একটু তোমাদেরকে বক্স করে দিচ্ছি, মানে অথবা এটাও লেখা যায় যে পিজান্টস অ্যাপোস্ট্রোফি এস এর পরে অ্যাপোস্ট্রোফি দেওয়া যায়, সেক্ষেত্রে অনেকজনকে বুঝাবে যে কৃষকদের, টু দ্য পিজান্টস কমা টু দ্য পিপল, ওই সকল মানুষের কাছে আমি উড়ে বেড়াই, হু লিভ যারা বাস করেন, ফার অ্যাওয়ে অনেক দূরে বাস করেন, আচ্ছা ফ্রম দ্য প্যালেস রাজপ্রাসাদ থেকে যারা দূরে বাস করেন আমি তাদের কাছে উড়ে বেড়াতে পছন্দ করি, ফুল স্টপ ইনভার্টেড কমা, শেষ হয়ে গেল। কি বলছো? নাইটিঙ্গেল ক্যাপিটাল হবে না, না নাইটিঙ্গেল একটা পাখি, এর এটা ক্যাপিটাল হবে না। স্যার আমি আফরিন, শবনম, সোনিয়া, তোমাকে লাস্ট বার পরীক্ষা দিচ্ছে তুমি, তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক পড়তে হবে। নাইটিঙ্গেল বড় হাতের অক্ষর হবে না, নাইটিঙ্গেল এটা একটা পাখির নাম, এটা ছোট হাতের অক্ষর হবে। নাজমিন বলেছে দ্যাট কান্ট বি, দ্যাট কান্ট বি, হ্যাঁ এখানে তো কি বলছে, বক্তব্য শেষ, তাহলে বি এর পর এইভাবে ফুল স্টপ হলো না কেন, এইখানে কথাটা নাজমিন বলেছো, থ্যাংক ইউ, প্রশ্নটা তুমি করেছো, এটা বুঝতে পেরেছি। মনে করো এইটা একটা সেন্টেন্স, এই বাক্যটার পর একটা ফুল স্টপ বসানো উচিত ছিল, রাইট? অবশ্যই উচিত ছিল। এখন তোমরা মনে করো যদি কথাটা, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যদি বাক্যের শেষে থাকে, শেষের দিকে থাকে, যেমন এই যে একটা বক্তব্য তুমি দেখতে পাচ্ছ যে আই ফ্লাই অ্যারাউন্ড টু দ্য ফিশারম্যান টু দ্য পিজন্স হাউস, ও পিজন্স হাউস লিখে নেই না, সরি হাউস লিখে নেই, সরি হাউস, পিজন্স হাউসে উড়ে বেড়ায়, আচ্ছা টু দ্য পিপল, ওই সকল মানুষের কাছে উড়ে বেড়াই হু লিভ ফার অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস। দেখো এই বাক্যটা শেষ হয়ে গেছে, ফুল স্টপ কিন্তু আমি দিয়েছি, কিন্তু যদি দেখা যায় একটা বাক্য শেষ হয়ে গেছে কিন্তু সেটা বাক্যের মানে কি বলে যে এই যে রিপ্লাইড দ্য নাইটিঙ্গেল, এটা তো রিপোর্টেড স্পিচ, মানে রিপোর্টিং স্পিচ, তাই না, বাইরের কথা, এটা যদি মনে করো ডান পাশে থাকে তখন এখানে ফুল স্টপটা বসবে না, ঠিক আছে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পর ফুল স্টপ বসানোর কথা উচিত ছিল, কিন্তু খবরদার সেটা বসবে না, এখানে বসে নাই কেন, যে এরপরে আরেকটু কথা আছে, যে এরপরে যে এই যে রিপোর্টিং স্পিচটা এটা পরে আছে, তো পরে থাকলে এখানে ফুল স্টপটা বসে না, কিন্তু যদি মনে করো এই কথাটুকু এই যে এই বাক্যটার মতন একেবারে শেষের দিকে থাকতো তাহলে কিন্তু এটার পর ফুল স্টপটা বসাতাম আমরা, তাই না? যেমন দেখো এখানে আই কান্ট হ্যাভ এনি রেস্ট ইন দ্য প্যালেস, ফুল স্টপ, তাই না? ও সরি, এটা পুরোই তো তার কথা, তো এই যে শেষে ফুল স্টপ আমরা বসাইছি, কিন্তু যদি খবর মানে ধরো আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে এইখানে যদি এরকমটি থাকতো, যে এইখানে যদি থাকতো যে সেড দি নাইটিঙ্গেল, এরকম যদি থাকতো সেড দ্য নাইটিঙ্গেল, যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো, ধরো ধরো যদি এরকম থাকতো তাহলে কিন্তু এখানে ফুল স্টপ বসতো না, এখানে আলাদা করে দেওয়ার জন্য কমা বসাতে হতো যদি থাকতো সেরকম, হ্যাঁ কিন্তু যদি যেহেতু এরপরে সেড দ্য নাইটিঙ্গেল এরকম কোনো কথা নেই, বাক্যটা এখানেই শেষ হয়ে গেছে, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমাটা বসাতে হবে। আশা করি তোমরা উত্তরটা পেয়েছো নাজমিন। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাইটিঙ্গেলে বড় হাত দিয়েছিলাম, ফ্লোরেন্স নাইটিঙ্গেলে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলে বড় হাত দিয়েছিলাম, ফ্লোরেন্স নাইটিঙ্গেলে বড় হাত দিয়েছিলাম, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন ব্যক্তির নাম, তখন আমি নাইটিঙ্গেলের এন বড় হাতের করে দিয়েছিলাম, এখানে এনটা ছোট হাতের, এটা হচ্ছে নাইটিঙ্গেল একটা পাখির নাম। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা আমি নাইটিঙ্গেল বড় হাতের দিয়েছিলাম ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ক্ষেত্রে, আগের দিন কি বড় হাতের অক্ষরে দিয়েছিলাম? আচ্ছা নাইটিঙ্গেল এটা ছোট হাতের অক্ষরে দিবা, এটা কিছু কিছু বইতে বড় হাতের অক্ষরে দিচ্ছে, হয়তো বড় হাতের অক্ষরে যদি আমি দিয়ে থাকি সেটা বোধহয় সেটা ফলো করে তোমরা ছোট হাতের অক্ষরে দিবা, তবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যদি কোনো ব্যক্তির নাম বোঝায় সেটা এন বড় হাতের অক্ষরে হবে, ঠিক আছে?
সানজিদা বলেছে কখন ইনভার্টেড কমা দিয়ে আটকাবো। সানজিদা তোমাকে বুঝতে হবে একজন বক্তা যে কথা বলছেন, বক্তা কথাটা কোথায় শেষ করছেন সেইখানে মানে সেইটুকু ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। তোমাকে বোঝার পাংচুয়েশন ন্যারেশন আকারে দিলে বোঝার বিষয়টাই এটা যে বক্তা কতটুকু কথা বললো এটা বুঝতে হবে। কি বলেছো পিজেন্টস এর পর হার্টস বসানো হয়নি। ও হার্টস নাকি হোম আমি খেয়াল করি নাই, এটা হার্টস ছিল না, কি ছিল, হার্টস ছিল, সরি আমি হোম লিখেছিলাম, হার্টস আমি ওটা খেয়াল করিনি, ওটা সমস্যা নয়, ওটা হচ্ছে আমার দেখতে পারিনি তাই। কাল বড় হাতে দিছিলেন, কাল দিছিলাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকার নাম, ব্যক্তির নাম, তখন আমি এনটা বড় হাতের অক্ষর দিয়েছিলাম, হ্যাঁ তাই না, এই অর্থে। দেখো এই হচ্ছে আমাদের গেল রিয়ারেন্স, এরপর আমরা কারেকশনের দিকে যাব। 2009 সাল পর্যন্ত আমাদের 4টা রিয়ারেন্স মানে পাংচুয়েশন আজকে করতে হলো, আমরা করেছি, সমস্যা নাই। তো যাই হোক এবার আমরা আমাদের কারেকশনের দিকে আসি। কারেকশন আমাদের আজকে কত সাল বলো তো, 12-13 কি না, আমরা 9 সাল করছি, আজকে কত সাল যেন আমার তো খেয়াল নাই, 12 কি করেছিলাম, 12 কি করিস না, 12 করি নাই, আজকে 12-13 7টি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 5 মিনিট না সরি 4 মিনিট সময় দিচ্ছি, তোমরা সবাই 4 মিনিটের মধ্যে করে ফেলো। আচ্ছা দেখো পুর দেয়নি, আচ্ছা ওগুলো আমরা বোধহয় একটু দ্রুত কারণে লিখতে করছি, ওগুলো তো ম্যাটার না, তোমরা বুঝতে পেরেছো। এটা দেখো আমরা 2012 সাল করি, আসো সবাই করে ফেলো, 4 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি, সবাই করে ফেলো। দেখো তো কোনটা কোনটা নতুন তথ্য তোমাদের এখানে এসেছে। এখানে নতুন তথ্য আছে, এফ নম্বর নতুন তথ্য, আর সবই মোটামুটি তোমরা পড়েছো, এফ নম্বরটা একটু নতুন তথ্য আছে। কালকে কি ক্লাস টেস্ট নেবেন, নিগার সুলতানা বলেছো, না কালকে ক্লাস টেস্ট নিব না, কালকে ক্লাস টেস্ট নেওয়ার দরকার নাই, কালকে একটু থাক। আচ্ছা আচ্ছা দেখো সবই মোটামুটি আমাদের আগেও পড়া আছে, তারপর দেখো তো পারো কিনা। স্যার আমাদের এসে সাজেশন গুলো কবে পড়াবেন, এসে সাজেশন গুলো তো এই ক্লাসের পরেই আছে, আমাদের তো ক্লাস প্ল্যান করা আছে, দেখো তো আমি তো আন্দাজে পড়াচ্ছি না, আর সবই আমাদের প্ল্যান করা, এই যে প্ল্যান করা সব, এই যে প্ল্যানে যা আছে সেইভাবে আমরা আগাবো, ঠিক আছে, এই তো পরিকল্পিত ভাবে আগাচ্ছি। আজকে 28 নম্বর ক্লাস করছো, আজকেই তো এসএস শুরু হলো, ডিউটিস অফ স্টুডেন্টস দিয়ে আজকে শুরু হলো, সো এই তো, তাই না, ও ডিউটিস অফ স্টুডেন্ট প্রতিদিন তা তো না, এগুলো আবার চেঞ্জ করতে হবে, sorry, এটা ভুল হয়েছে আমার, এখানে আমি সব কয়টা ডিউটিস অফ স্টুডেন্ট লিখছি, কেমন কি হলো, আচ্ছা ওটা চেঞ্জ করে দেবো না, ওটা সেগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে সবাই লিখে ফেলো। আচ্ছা ঠিক আছে সবাই করে ফেলো, 4 মিনিট সময় দিচ্ছি। কত পৃষ্ঠা, কত পৃষ্ঠাও করে দেওয়া লাগবে এসএন, বই বের করো, এতদিন বই পড়তেছো এখন বলো কত পৃষ্ঠা, সারা রাত রামায়ণ পড়াইয়া বলো যদি সীতাকার বাপ, তাহলে হইলো। এটা হচ্ছে কারেকশন 2012 হচ্ছে তোমার কত পাতায় আছে, এটা হচ্ছে তোমার 24 পাতায় আছে, দেখো সবাই করে ফেলো। পেজ 25, রাইট, 25 নম্বর পেজে আছে, রাইট, থ্যাংক ইউ মার্জানা বেগম, কমেন্ট করে দিয়েছো, দেখো ওয়ান শুড ডু হিজ ডিউটি, আমরা একটা কমন প্রশ্ন, আচ্ছা আর 1 মিনিট সময় পাবে।
আচ্ছা দেখো তাহলে কি বলছে এখানে কারেকশনে প্রথম প্রশ্নটিতে আছে যে ওয়ান শুড ডু হিজ ডিউটি, প্রত্যেকেরই তার দায়িত্ব পালন করা উচিত। আমরা জানি যে এখানে এভরিবডি এভরিওয়ানের জন্য হিজ বা হার বসে, আর ওয়ানের জন্য বসে ওয়ান্স। যেহেতু প্রথমে সাবজেক্ট ওয়ান আছে সেহেতু আমি ওয়ান্স লিখবো, তবে তুমি অন্যভাবেও করতে পারো। সেই অন্য ভাবেটা কি যে তুমি ওয়ানের জায়গায় এভরি ওয়ান বা এভরিবডিও লিখতে পারো, সেটাও হয়। তবে আমি পেঁচাপেচি করলাম না, হিজের জায়গায় আমি ওয়ান্স বসাই দিলাম, কারণ যেহেতু প্রথমে সাবজেক্ট ওয়ান রয়েছে। আচ্ছা গেল, এরপর আসো 2 নম্বর। ইট ইজ রেইনিং ফর এ উইক, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তার মানে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাচ্ছে, যে কারণে তোমাকে তোমার কি বলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসবে। রাইট ফর্ম অফ ভার্বস করার সময় এই প্রশ্নটি আমরা অনেকবার পেয়েছিলাম। তো ইট ইজ রেইনিং না বলে বলতে হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর আ উইক। আচ্ছা তারপরে দেখো সি নম্বরে কি বলেছে। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে। লাইক ইংলিশ, সে ইংরেজি বলে ইংরেজদের মতো। তাহলে এখানে জাতি বোঝালে আমরা দি ব্যবহার করি। সে ইংরেজদের মতো ইংরেজি বলে, তাহলে এখানে ইংলিশটা দেখো প্রথম ইংলিশ দিয়ে ভাষা বোঝানো হয়েছে, দ্বিতীয় ইংলিশটা দিয়ে জাতি বোঝানো হয়েছে, তার জন্য এখানে দা বসাতে হবে। যে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজি বলে ইংরেজদের মতো। 2 নম্বর। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। আনটিল আই ডু নট কাম, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। তাহলে আনটিল এখানে কি লিখছি আমি, আয় হায় এটা তো এটা না। আমরা জানি যে ডাবল নেগেটিভ, এখানে আনটিল আনলেস এর পরে ডু নট ডাজ নট থাকলে ওটা বাদ যায়, ওখানে ডু নট রয়েছে, ডু নটটা বাদ যাবে। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। আনটিল আই কাম। আচ্ছা তারপরে এই নম্বরটায় কি আছে, দিস ইজ মোর প্রেফারেবল দেন দ্যাট। কালকে এটা করেছিলাম একবার, কালকে না কালকের আগের দিন যেন একটা করেছিলাম যে তোমার প্রেফারের আগে মোর কথাটা হারাম, তার জন্য বাদ যায়। আর প্রেফার পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তার জন্য এখানে মোর দুটো ভুল আছে, মোরটা বাদ যাবে, আর দেনের জায়গা হবে কি বলো টু। দিস ইজ প্রেফারেবল টু দ্যাট। তারপর দেখো এফ এফ নম্বর। scarcely had I scarcely had he reached the station, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই then the bell rang, পাখিটি সরি মানে ঘন্টা বেজে উঠলো। এফ নম্বর বাক্যটায় আমাদের একটা নতুন তথ্য হয়তো তোমাদের শিখতে হচ্ছে, সেটা হচ্ছে বাংলায় যদি মনে করো তে না তেই এরকম অর্থ প্রকাশ পায়, তে না তেই যেমন মনে করো আসতে না আসতেই, যাইতে না যাইতেই, খাইতে না খাইতেই, দেখতে না দেখতেই ইত্যাদি। এই যে তে না তেই অর্থ প্রকাশ পেলে তুমি তিনটি ফরম্যাট দিয়ে করতে পারো, বাংলা থেকে ইংলিশ করতে পারো তিনটি ফরম্যাটে। তুমি নো সুনার হ্যাড দিয়ে করতে পারো, স্কার্সলি হ্যাড দিয়ে করতে পারো, হার্ডলি হ্যাড দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তবে খবরদার তোমাকে মনে রাখতে হবে যে কোনটা বসালাম তার জন্য কিন্তু আমার ডান পাশের কানেক্টরটা ফিক্সড। যদি তুমি নো সুনার হ্যাড দিয়ে বলতে চাও তেনাতেই, তাহলে তোমাকে ডান পাশে বসাতে হবে দেন। যদি তুমি স্কার্সলি হ্যাড বোঝাতে চাও তাহলে ডান পাশে বসাতে হবে হোয়েন। যদি তুমি হার্ডলি হ্যাড দিয়ে বোঝাতে চাও তাহলে তোমাকে বসাতে হবে হোয়েন। আমি তোমাকে যদি একটা উদাহরণ দেখাই, মনে করো ধরো আমি যদি এখানে একটা উদাহরণ দেখাচ্ছি যে একটা একটা বাংলা বাক্য খেয়াল করো, বাংলা বাক্যটা কি আছে এখানে, যেমন আমরা পাখিটিকে দেখতে না দেখতেই, আমরা পাখিটিকে দেখতে না দেখতেই পাখিটি উড়ে গেল, এটার ইংরেজিটা কি? আমরা পাখিটিকে দেখতে না দেখতেই, তাহলে নো সুনার হ্যাড উই সিন দ্য বার্ড, আমরা পাখিটিকে দেখতে না দেখতেই দেন দ্য বার্ড ফ্লু দেন ইট ফ্লু অ্যাওয়ে বা দি বার্ড ফ্লু অ্যাওয়ে, আমরা ইট লিখছি, দি বার্ড লিখলে হতো, যাই হোক এটা উড়ে গেল। আমি পাখিটিকে দেখতে না দেখতে এটা উড়ে গেল, বা পাখিটি বলে দি বার্ড ফ্লু অ্যাওয়ে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার বোঝানোর জায়গাটা হচ্ছে
নো সুনার হ্যাড এর জন্য আমি কি দিয়ে বলেছি, দেন দিয়ে বলেছি। এই একই ট্রান্সলেশন আমি যদি স্কার্সলি হ্যাড দিয়ে করতাম তাহলে বলতে হতো স্কার্সলি হ্যাড উই সিন দ্য বার্ড, আমরা পাখিটিকে দেখতে না দেখতেই হোয়েন ইট ফ্লু অ্যাওয়ে, এটা উড়ে গেল। দেখো স্কার্সলি হ্যাড দিয়ে করেছি, মাঝখানে হোয়েন বসিয়েছি। আবার এটাকে যদি আমি হার্ডলি হ্যাড দিয়ে করতে চাই তাহলে বলতে হবে যে হার্ডলি হ্যাড উই সিন দ্য বার্ড, আমরা পাখিটিকে দেখতে না দেখতেই হোয়েন ইট ফ্লু অ্যাওয়ে, এটা উড়ে গেল। তাহলে তিনটির অর্থ একই, ব্যবহারও একই, গঠনও একই, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে নো সুনার হ্যাড এর জন্য আমাদেরকে বসাতে হবে দেন, স্কার্সলি হ্যাড এর জন্য বসাতে হবে হোয়েন, আর হার্ডলি হ্যাড এর জন্য বসাতে হবে হোয়েন। এখন তুমি কোন ভাবে কারেক্ট করতে চাও এটা তোমার ব্যাপার। আমাদের পরীক্ষায় কিরকম করে কারেকশনটা দেওয়া থাকে, আমাদের যে কোনো জায়গায় একটা ইমব্যালেন্স করে দেওয়া থাকে, মানে ভারসাম্যহীন ভাবে করে দেওয়া থাকে। যেমন নো সুনার হ্যাড এর জন্য মাঝখানে হয়তো দেন দেওয়া থাকতে, মানে নো সুনার হ্যাড এর জন্য মাঝখানে দেন দেয়া হতে পারে, মানে হোয়েন দিয়ে দিল, আবার মাঝখানে হোয়েন দিয়ে প্রথমে নো সুনার হ্যাড দিয়ে দিল, মানে কেমনে কি উল্টাই দেয় আর কি। আমি কি বলবো, আমি দেখি প্রশ্নটা কি দিচ্ছে, এই প্রশ্নটাই দেখি উল্টাই দেয়, তো আমাদেরকে সঠিকভাবে লিখতে হবে। যেমন এফ নম্বর আছে স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য বেল র্যাং, এখানে কিন্তু আউলাই দিচ্ছে না, দেখো তো স্কার্সলি হ্যাড এর জন্য কি দিচ্ছে, দেন দিচ্ছে, তাহলে এটা তো হলো না, হলো কি, যাকে মানে যার যে বউ তারে তো সেটা বুঝাই দিতে হবে নাকি, মানে যার যে সঙ্গী তারে সেটা বুঝাই দিতে হবে, নাহলে তো সমস্যা হবে। তো এখানে যার যে সঙ্গী, আমাদের স্কার্সলি হ্যাড এর সঙ্গী হচ্ছে হোয়েন, সো তোমাকে এখানে স্কার্সলি হ্যাড এর জায়গায় হোয়েন দিলে এটা হয়ে যেত। আমি অবশ্য দেনটাকে ঠিক রেখে তার নো সুনার হ্যাডটা এনেছি, তুমি এভাবেও করতে পারতে, বা তুমি এটাকে এভাবেও কারেক্ট করতে পারতে যে স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই তুমি যদি হোয়েনটা মাঝখানে দিতে তাতেও কারেক্ট হতো, যে হোয়েন দ্য বেল র্যান। তো আমাদের পরীক্ষায় কি থাকে, পরীক্ষায় একটু ক্যারাফেরা করে দেওয়া থাকে, মানে নো সুনার হ্যাড থাক দিয়ে মাঝখানে হোয়েন দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তুমি তোমার মতো করে কারেক্ট করে নিবা। তুমি কি মাঝখানেটা ঠিক রাখবা নাকি প্রথমটাকে ঠিক করবা, এই আর কি। এটা হচ্ছে তোমার মতো করে তুমি কারেক্ট করবা, মানে যাকে যেভাবে মিলানো যায় সেটা। স্বামী স্ত্রীর ব্যাপারটা ঠিক রাখতে হবে আর কি, কাপেলটা ঠিক রাখতে হবে, কাপেল একটার জায়গায় আরেকটা দিলে হবে না, ঠিক আছে, এই আর কি। তো কার কোনটা কাপেল সেটা দেখতে হবে আমাদের, মনে রাখতে হবে নো সুনার হ্যাড এর জন্য কাপেল হচ্ছে কি দেন, আর স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, এই তো এখানে ঝামেলা হয়ে গেছে, এটা হচ্ছে দুই বধূ এক স্বামী, ব্যাপারটা এরকম। আছে না একটা বাংলা সিনেমা, তো দুই বধূ এক স্বামী, তো বধূ দুইটা, এই স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড, তো এর আছে হোয়েন কমন, হ্যাঁ সেটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে জি নম্বরটা দেখো কি বলেছে, ও আমি তো অথবাটা লিখছিলাম না, ও না সরি অথবা লিখি নাই। আচ্ছা জি নম্বর কি বলছে, 5 আউট অফ দ্য থিপস, 5 জন চোর, ও আউট আমি দিলাম কেন, এটা তো 5 অফ দ্য থিপস হবে, এটা দিচ্ছি কেন, এটা তো ভুল, এটা লাগবে না, এটা দেবো কেন, এটা প্রশ্ন নাই, আমি দিলাম না। তো কি বলছে দেখো, যে 5 অফ দ্য থিপস, 5 জন চোর এসকেপড, 5 জন চোর পালাই গেছে, এন্ড 2 কট, 2 জন ধরছে। দেখো 2 জনকে ধরছিল নাকি 2 জনকে ধরা হয়েছিল, আমি তো হিসাব করো তুমি, 5 জন চোর পলাইছে, ভালো কথা, 5 জন চোর পলাই বাঁচছে, ওরা বাঁচুক। আর 2 জন কট, 2 জন যে ধরছিল কাউকে, নাকি 2 জনকে ধরা হয়েছিল, 2 জনকে ধরা হয়েছিল, প্যাসিভ ভয়েস, তার জন্য 2 ওয়ার কট, প্যাসিভ ভয়েস শূন্যস্থানের বাম পাশে তোমার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, তার জন্য 2 ওয়ার কট, 2 ওয়ার কট, 2 ওয়ার কট। 5 আউট অফ, এটা ভুলে দেওয়া আছে, আউট অফ আমি প্রশ্ন নাই তাই আমি দিই নাই, তো এই আর কি। তো আশা করি ঠিক আছে সবার। এবার আসো সামনে 2013 সাল, দেখো তো কয়টা কমন আর কয়টা আনকমন আছে, তোমরা একটু সবাই করে ফেলো, 4 মিনিট সময় দিচ্ছি আমি। ওয়াচটা কখন হতো সঞ্জিত, একজন বুঝাতে ওয়াচ বসে, একাধিক বুঝাতে ওয়ার বসে। নাজমিন বোঝো নাই, কোনটা বোঝো নাই, কোনটা বুঝিনি মানে কোনটা বুঝিনি, একটু দাগ নম্বরটা বলতে হবে। জি নম্বর বোঝো নাই, জি নম্বর কি ছিল, ও 5 আউট অফ দ্য থিপস, 5 জন চোর, আউট অফ নাই সরি, আউট অফটা এটা আমার টাইপিং এ ভুল হয়েছে, আউট অফ লাগবে না, কারণ প্রশ্ন যেহেতু না আমি দিব না।
5 অফ দ্য থিয়েভস, 5 জন চোর, এসকেপড, এ পর্যন্ত কোনো ঝামেলা নাই, এ পর্যন্ত ঠিক আছে। 2 দুজন, কট ধরেছিল, দুজন চোর কি ধরেছিল বলো তো একটু, এটা অর্থ বোঝো। দুইজন চোর কি করে ধরে যায়? চোর তো করে ধরে না, চোরকে ধরা হয়, তাহলে চোরকে ধরা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস শূন্য বুঝলে, শূন্যস্থানের বাম পাশে মানে আমাদের ভার্বের 3 নম্বরের বাম পাশে আমি যার ওয়াজ দিতে হয়, এখানে দুজন, তো এর জন্য ওয়ার দিলাম, এর জন্য এটা প্যাসিভ ভয়েস, এর জন্য তোমাকে বসাতে হবে ওয়ার কট, প্যাসিভের জন্য ওয়ার কট। আশা করি বুঝতে পেরেছো। দুইজন কট করেছিল না, দুজনকে কট করা হয়েছিল, দুজনকে ধরা হয়েছিল চোর, এবং ধরার পরে তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছিল, বিরিয়ানি, হরলিক্স, কমপ্লেন সবগুলো করানো হয়েছিল। আচ্ছা দেখি, বলো। আচ্ছা, কি বলছে, এফ নম্বরটা বোঝো নাই, এফ নম্বরটা বোঝো নাই, কি বলে এফ নম্বরটা এখনো বোঝো নাই? কি বলছো নাস, কাশফিয়া জান্নাত, এফ নম্বরটা বোঝো নাই। কাশফিয়া তুমি এফ নম্বরটা ক্লাস শেষ হওয়ার পর আবার একটু দেখবা, আবার একটু রিপিট করে দেখবা। এফ নম্বরটা তো অনেকক্ষণ ধরে বুঝাইলাম, এফ নম্বরটা আবার একটু দেখবা, আবার একবার কি করলে বুঝতে পারবা। 5 of the thieves were escaped and 2 were caught, এইটা হবে না? হ্যাঁ এটাই তো বলছি আমি, 2 were caught, আমি তো এটাই বলছি নাজমিন, এটাই তো আমি লিখছি। আচ্ছা, মুসাই কি বলছো, মাহবুবা বলছো প্যাসেজে দুর্বল। প্যাসেজ তুমি কোথায় দুর্বল বলো তো, কোনটা পারো না তুমি, প্যাসেজের কোন দাগটা পারো না? প্যাসেজ 4টা প্রশ্ন, একটা হচ্ছে তোমার কোশ্চেন, তো কোশ্চেন হচ্ছে গরিবের বউ সকলের ভাউস, মানে সকলের ভাবি, এই টাইপের একটা কথা আছে আমাদের এলাকায়, ওদের প্রশ্ন, ওটা তো তুমি মনে করো প্যাসেজ থেকে লিখবা, এটা তো সবার সহজ প্রশ্ন গেল। প্যাসেজের প্রশ্নটা হচ্ছে মানে ওই 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 টাইপের আর কি, আমাদের গ্রামের একটা প্রবাদ আছে তাই বলে, তো ওইটা তো প্রশ্ন গেল। এরপরে কোশ্চেন মানে এরপর হচ্ছে বাক্য রচনা এবং ওয়ার্ড মিনিং প্যাসেজে, এটা সবার জন্য কঠিন। এটা হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ে, এর গায়ে হাত দেওয়া খুবই কঠিন ব্যাপার, মানে এর সাথে সম্পর্ক করা খুবই কঠিন ব্যাপার। যারা চৌধুরীর মেয়ের সাথে, মানে চৌধুরী সাহেব ওমর সানি বলে না, তো সে চৌধুরী সাহেবের মেয়ে হচ্ছে তোমার এই প্যাসেজের শব্দের অর্থ এবং বাক্য রচনা, এটা সবাই পারে না। হ্যাঁ, চৌধুরী সাহেবের মেয়ের সাথে নায়ক এই সম্পর্ক করতে পারে, বাড়ি বুড়ি খাইয়া শেষ পর্যন্ত নায়িকারে পায়, ব্যাপারটা এরকম। তো প্যাসেজের ওয়ার্ড মিনিং প্লাস বাক্য রচনা, এটার উপর নেক নজর সবসময় না দিলেও, মানে পড়লে পারবা, না পড়লে পারবা না, গেল। তো ওই প্যাসেজের ওয়ার্ড মিনিং বাক্য রচনার উপর অতটা আমরা টার্গেট করি না, দুই এক যদি পাই, কিছু মিছু পাই, তাহলে সেটা খুশি, না পাইলে সমস্যা নাই। তবে তারপর হচ্ছে তোমার মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, এটা ওই যে গরিবের বউর মতো, মানে ব্যাপারটা হচ্ছে, সরি এবার বলা ঠিক না, যে তোমার ওই মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া প্যাসেজ থেকে লেখা যায়। আর হচ্ছে তোমার কি বলে যে সামারি, এটাও তো প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে হয়। তো এখানে প্যাসেজ থেকে মূলত আমাদের একটাই চৌধুরী সাহেবের মেয়ে আছে, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং প্লাস বাক্য রচনা, বাকি সব তো আমাদের সহজ বিষয়, ওগুলো পারা যায়। শুধু প্যাসেজের ভিতরে ওয়ার্ড মিনিং প্লাস আর বাক্য রচনা, এই বিষয়টা হচ্ছে আমাদের চৌধুরী সাহেবের মেয়ে, এরপর হাত দিলে কিন্তু খবর আছে। আচ্ছা থ্যাংক ইউ। দেখো, প্যাসেজে ভালো নম্বর উঠানোর জন্য কিভাবে পড়বো, দেখো প্যাসেজে যদি মনে করো প্যাসেজের নম্বর খুব একটা ওঠে না, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। প্যাসেজের টার্গেট হচ্ছে 8 থেকে 9, যদি 10 পাই পাইলাম, নাহলে 8 পাইলেই মানে মোটামুটি জেলাফি খাওয়ানো উচিত বন্ধুদেরকে, মানে ট্রিট দেওয়া উচিত যে দোস্ত আমি প্যাসেজে 8 পাইছি, এই আর কি। প্যাসেজে অত বেশি নম্বরে টার্গেট করা ঠিক না, প্যাসেজ তো আমরা পাই না অত, ঠিক আছে। প্যাসেজ থেকে বাক্য রচনা করতে পারবা কিনা, হ্যাঁ পারবা, সেটাই। প্যাসেজে মোটামুটি টার্গেট হচ্ছে ওই যেটা বললাম, মানে 8-9 পাইলে বন্ধুদের খুশি ট্রিট দেওয়া, যে দোস্ত আমি 8 পাইছি প্যাসেজে, তাহলে ট্রিট দিয়ে দেওয়া মানে খুশিতে। কারণ প্যাসেজে অত নম্বর ওঠে না, মূল কথা হচ্ছে এটা। এটা ওই যে রিপন ভিডিওর মতো, যে এটাই বাস্তব, প্যাসেজকে বলতে হবে এটাই বাস্তব, আই লাভ ইউ, প্যাসেজকে বলতে হবে। তো এই হচ্ছে বিষয়, যে প্যাসেজে অত নম্বর ওঠে না, খুব বেশি ভালো লিখলেও নম্বর দেয় না, দেয় না, না মানে আমরা নম্বর পাওয়ার মতন লিখতে পারি না আর কি, সোজা কথা এটা।
শুরু করছি আমরা এখন আমাদের আলোচনা। বোধহয় অনেকেরই ডান হয়ে গেছে। শাহরিয়ার একটা প্রশ্ন করেছে, শি ইউজেস হার সিস্টার্স কম্পিউটার। হোয়াট দেওয়া হবে কিনা? হ্যাঁ, হোয়াট হবে, হোয়াট ডাজ শি ইউজ, অথবা হুজ কম্পিউটার ডাজ শি ইউজ। শাহরিয়ার সুমন, তোমার প্রশ্নের জবাব দিলাম। হাজেরা প্রভাখালী, কমনের প্রশ্ন করো প্রতিদিন। কমন বিষয়টা হচ্ছে দুটো জায়গা, আমাদের বুস্টার সাজেশনস এবং বিগত বছরের প্রশ্ন পড়ে যাও, এখান থেকে কমন পাবে, ভয় নাই। আচ্ছা, সি নম্বরটা, এই নম্বরটা না সি নম্বরটা, দেখো কি বলছে। আমরা শুরু করছি, সামনে যাই। আচ্ছা, ইনফর্মের মামলাটা সবার মনে আছে নিশ্চয়ই। ইনফর্ম মানে জানানো, তো জানানোর ক্ষেত্রে আমাদের একটা গঠন রয়েছে, আমরা এটা পড়েছিলাম। জানানোর ক্ষেত্রে আমরা প্রথমে বসাই ইনফর্ম, তারপরে বসাই ব্যক্তি, তারপর বসাই অফ, তারপর বসাই খবর, সংবাদ, সমস্যা, যেটা আমরা জানাবো সেটা আর কি মূলত। তো ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার, তোমার উচিত তোমার বাবাকে ব্যাপারটি জানানো। আচ্ছা, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার, তোমার উচিত তোমার বাবাকে সংবাদটি জানানো। তো প্রথমে আগে ইনফর্মের পর ব্যক্তি আসবে, তাহলে কাকে জানাবো? ইউর ফাদার, তোমার ইউ শুড ইনফর্ম, তোমার উচিত জানানো, ইউর ফাদার, তোমার বাবাকে জানানো উচিত, ব্যক্তিটা আগে আসছে, এরপর অফ আসবে, তারপর আসবে কোন জিনিসটা জানানো হবে, সংবাদ, সমস্যা নাকি খবর। এখানে ম্যাটার, ব্যাপারটা জানাও, তাহলে ব্যাপারটা আসছে শেষে। দেখো এই ফরম্যাটটা তোমাকে অবলম্বন করতে হবে, আগে ব্যক্তি, অফ, তারপর খবর বা ম্যাটার, যা জানাবা সেটা। এটা আগে একবার পড়েছো। রিপনের ভিডিও দেখি কিনা, টিকটকে যাওয়া লাগে না, ফেসবুকে রিলসে ঢুকলেই হয়, হরেক রকমের জিনিস চলে আসে। হ্যাঁ, হরেক রকমের জিনিস চলে আসে, টিকটক লাগে না, ফেসবুকের রিলসে ঢুকলেই দেখা যায় যে ময়ূক সাহেব আইসা থাকবে না, বাংলাদেশ আর থাকবে না, আয় হায়, মানে আইসা এমন এমন উদ্ভট ভিডিও, যাওয়া লাগে না, চলে আসে, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এনিওয়ে, আমরা আলোচনা বাদ দিয়ে আমরা একটু এদিকে আলোচনা করি, তাহলে আমাদের সুবিধা হবে। কি পড়াচ্ছি সেদিকে খেয়াল করো, নাহলে কিন্তু তথ্য এলোমেলো হয়ে গেলে মনে থাকবে না। সবাই একটু আমরা এলোমেলো আলোচনা বাদ দিয়ে এদিকে করি, এলোমেলো আলোচনা আমরা শেষের দিকে করি। আপাতত আমরা কারেকশন পড়ছি, কারেকশনটা সবাই খেয়াল করো কি বলছে। লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক, খেয়াল করো। আচ্ছা, লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক, চলো তুমি আমি একটু হেঁটে আসি। এখানে নোটটা একটু পড়ো তো সবাই, কি বলছে। লেটের পরে সর্বদা অবজেক্ট বসে, কি বসে? অবজেক্ট। তাহলে লেটের পর অবজেক্ট বসবে। তো লেটের পর অবজেক্ট হচ্ছে তোমার, আই এর অবজেক্ট হচ্ছে কি বলো? মি। লেট ইউ, অবজেক্ট, ইউর অবজেক্ট তো ইউই, ইউ ঠিক আছে, কিন্তু আইটা তো সাবজেক্ট আকারে আছে, সাবজেক্ট থাকবে না, এখানে অবজেক্ট বসবে। তো লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। আচ্ছা, লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। তারপর সি নম্বর। আচ্ছা, বি নম্বর কি বুঝতে পারছো? এ নম্বর, বি নম্বর তো বুঝতে পারছো আশা করি। বি নম্বরটা ক্লিয়ার কিনা? তোমার হচ্ছে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক, তাহলে অবজেক্ট বসেছে। সি নম্বরটা একটু বুঝতে হবে। দেখো দেখো এখানে কি লেখা আছে। দি ম্যান কেম টু মি ইয়েস্টারডে, লোকটি আমার কাছে গতকাল এসেছিল। হু ওয়াজ এ লয়ার, যিনি একজন আইনজীবী। ভালো কথা, যিনি ছিলেন একজন আইনজীবী, ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু কথাটা হচ্ছে এখানে হু, এই হুটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। হু, হুইজ, হোয়াট, দ্যাট। তো হু, হুইজ, হোয়াট, দ্যাট, এটা যার জন্য বসেছে বা যাকে নির্দেশ করছে, এই রিলেটিভ প্রোনাউন তার বাম পাশে বসবে। মানে রিলেটিভ প্রোনাউনটা ওই যে যাকে বুঝাইছে তার ডান পাশে বসবেন, তার কাছে বসবে আর কি। এখানে হু, হু বসে কার জন্য? একটা ব্যক্তির জন্য। এখন আমার হুটাকে নিতে হবে, আর কানটাই না ধরে ওকে নিতে হবে ব্যক্তির কাছে। ব্যক্তিটা ম্যান, তার মানে হু বসছে, ভুল করে ওর সিট আলাদা
বসছে, মানে এমন জায়গায় বসছে ওর বাম পাশে কোনো ব্যক্তি নাই। দেখো হুর বাম পাশে কোনো ব্যক্তি আছে নাই, নাই। তাহলে কি করতে হবে, ওর কান টাইনে ধরে একটা ব্যক্তি, যে ব্যক্তিটার জন্য ওর বসার কথা, ওকে ওই ব্যক্তির আগে আনতে হবে। তো ওর কানটা টাইনে ধরে এই ম্যানের পরে রাখতে হবে, তাহলে বাক্যটা কারেক্ট হয়ে যাবে। আমি কি কথাটা বুঝতে পারলাম কিনা? হুটা বসবে একটা ব্যক্তির জন্য, এবং হুটাকে অবশ্যই ওই ব্যক্তির পরে বসতে হবে যার জন্য বসেছে সে। কিন্তু ওই জায়গা কি করছে, ও ওর সিট চেঞ্জ করে দূরে যেয়ে বসছে, তো ওরে আমরা ম্যানের পরে লিখলাম। খেয়াল করো, বুঝতে পারছো কিনা? তাহলে বাক্যটা কারেকশন হবে, দি ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে, যে লোকটি আমার কাছে গতকালকে এসেছিল, ওয়াজ আ লয়ার, তিনি ছিলেন একজন আইনজীবী। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। সি নম্বরটা কি হলো? সি নম্বরটাই যে হুটা বসছে ব্যক্তির জন্য, ম্যানটির জন্য বসেছে, কিন্তু অয় সিট চেঞ্জ করে যে দূরে বসছে, তো ওরে কান টাইনে ধরে কারে কোথায় আসলাম, ম্যানের পরে লিখলাম। এটাই হচ্ছে সায়েন্স নাকি? এটাই মানে নিয়ম, বুঝতে পারছো? দি ম্যান কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লয়ার, এখানে হুটাকে ম্যানের আগে চলে আসতে হবে। তোমরা দেখো বুঝছো কিনা, ক্লিয়ার কিনা? ঠিক আছে, না উঠে যাবে না, উঠে যাবে না, উঠে যাবে কেন? হুটা বসছে কার জন্য? ম্যানের জন্য বসছে, তো এখানে হুটাকে ম্যানের পরে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো ডি নম্বর। ডি নম্বর তো আমরা আগেও পড়েছি বোধহয়। উই হ্যাংড দ্য পিকচার অন দ্য ওয়াল, এটা অর্থগত ভুল। আমরা ছবিটা দেয়ালে ঝুলিয়েছিলাম। তো আমরা যখন ফাঁসিতে মানে কাউকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, তাকে আমরা হ্যাংড বসাই। আর যদি আমরা সাধারণভাবে ঝুলাই, তাহলে আমরা হাং, মানে হাং বসাই। তাহলে এটা অর্থগত ভুল। এখানে হ্যান্ড থাকলে আমরা, মূলত এটা একটা নিয়ম, মানে জাস্ট অত পেঁচাপেচি না বুঝতে গেলেও তুমি হ্যান্ডের জায়গায় হাং বসাবা, হাঙের জায়গায় হ্যান্ড বসাবা, কারেকশনে এটুকু বুঝলেই হয়। তো উই হ্যাংড দ্য পিকচার অন দ্য ওয়াল বলতে হবে উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল, আমরা দেয়ালে। সোনিয়া পারভিন রিতা বলেছো দ্য ম্যান হু ওয়াজ এ লয়ার কেম টু মি, হ্যাঁ এভাবেও হবে। হুটাকে ম্যানের কাছে আনতে হবে, তারপর তুমি ওটা বলেছো, ওটা না করলেও, ওটা করার দরকার নেই, যেটা আমি বলেছি সেটা। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, হ্যাংড হবে না কেন, হান্ট হবে না কেন? আরে হান্ট তো কোনো শব্দ নাই পৃথিবীতে। হ্যাং মানে ঝুলানো, হ্যাংড মানে ঝুলিয়েছিল, এটা ফাঁসিতে ঝুলালে। আর হাং, HUNG হাং, আর পাস্ট পার্টিসিপল হ্যাংড বা হাং। তো হাংট হয় না, তাই না? হাংট হয় না, হ্যাংড বা হাং। হাংট বলতে কোনো শব্দ হয় না। হ্যাং হচ্ছে V1, V2 হচ্ছে হাংট অথবা হ্যাং, আর V3 হচ্ছে হ্যাংড অথবা হাং। তো কোন ক্ষেত্রে হ্যান্ড? ফাঁসির ক্ষেত্রে হ্যান্ড, আর ঝুলাইলে হাং। এরপর ই নম্বর। ই নম্বরটা দেখো, আমরা অনেক সময় বলি কি, আবেগে আমরা, বিবেক যখন কাজ করে না, আমরা বলি যে সে ভালো ইংলিশ টকিং করতে পারে। এটা একটা খুবই ভুল কথা, যে ইংলিশ টকিং করতে পারে। ইংলিশকে কখনো টক করতে হয় না, ইংলিশকে স্পিক করতে হয়। ইংলিশকে কি করতে হয়? স্পিক করতে হয়, ইংলিশকে টক করতে হয় না। আমরা অনেকে বলি না যে ইংলিশ টকিং করতে পারি আমি, হ্যাঁ, ইংলিশ টকিং করতে পারি আমরা। রুদ্র কি বলছে, হোয়াট দিয়ে একটা বুঝান। হোয়াট দিয়ে কি বুঝাবো ভাই? হোয়াট দিয়ে ওই যে ডব্লিউএস কোশ্চেন, ওটা বোঝান লাগবে না, ওই একটা মুখস্থ করে ওইটাই আসে পরীক্ষা, ওর বাইরে কখনো আসে নাই। আচ্ছা, তানজিলা বিনতে জলিল বলেছো, স্যার বুস্টার সাজেশন এখন হাতে পাই নাই। আচ্ছা, পেয়ে যাবে। প্লিজ রুটিন থেকে কি কম্পোজিশন, প্যারাগ্রাফ কি পড়বো, কোন তিনটি একটু বলে দেন না প্লিজ। আচ্ছা, সাজেশনসটা তোমাদেরকে একটু বুঝাই দেবো, আমি আমি শেষের দিকে বুঝাই দেবো। আচ্ছা, আগে আপাতত কারেকশনটা শেষ করি। কি বলেছে দেখো, যে শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। তো ইংলিশ বললে সেটাকে টক হয় না, ইংলিশকে স্পিক করতে হয়, ইংলিশকে টক করতে হয় না। অনেক সময় আমরা বলি যে ইংলিশে টকিং করে, এটা ভুল কথা, বলতে হবে সে ইংলিশে স্পিকিং করে। তো শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি না, শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এরপর এফ নম্বর দেখো, তোমাদেরকে আমি আর্টিকেল পড়িয়েছিলাম, তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রেও তোমরা অনেকবার পড়িয়েছিলাম। তোমার দি প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল নাউন, তাই না? মনে আছে কিনা তোমাদের? প্লুরাল নাউন, দি প্লাস অ্যাডজেক্টিভ। যেমন যদি বলো যে দীপুর, দীপুর, দীপুর মানে কি বলো? গরিবেরা। কোন অ্যাডজেক্টিভের আগে যদি দি বসাই, তাহলে একটা প্লুরাল কমন নাউনের তৈরি হয়।
যেমন দীপুর গরিবেরা, যেমন তুমি যদি বলো দি রিচ মানে কি বলো ধনীরা, তাই না? আবার মনে আছে কিনা যে যেমন দি অনেস্ট সৎ ব্যক্তিরা, বা দ্য আইডল মানে অলস ব্যক্তিরা, দি এডুকেটেড তোমার শিক্ষিত ব্যক্তিরা ইত্যাদি। তাহলে তোমার মনে করো কোনো অ্যাডজেক্টিভের আগে যখন তুমি দি বসাও, এক জাতীয় সকলকে বোঝানো হয়। তাহলে দীপুর মানে গরিবেরা, দি রিচ মানে ধনীরা, দি আইডল মানে অলসেরা। অনুরূপ ভাবে ভার্চুয়াস মানে গুণী, তাহলে দি ভার্চুয়াস মানে হচ্ছে গুণীরা, দি ভার্চুয়াস মানে গুণীরা। এখানে এটা অনেককে বোঝানোর জন্য। যে কোনো ভাষার ক্ষেত্রে স্পিক হবে, হ্যাঁ যে কোনো ভাষার ক্ষেত্রে স্পিক হবে, টক হবে না। ভার্চুয়াস ইজ ব্লিসড দিলে হবে না, সোহেলরা না, তোমাকে দিতে হবে দি ভার্চুয়াস আর ব্লেসড। আচ্ছা, যে কোনো ভাষার ক্ষেত্রে স্পিক হবে, রাইট। তো ইংলিশ দিয়ে আছে, তো আমি ইংলিশটা বলেছি। তো দি ভার্চুয়াস মানে হচ্ছে গুণীরা, আর ব্লেসড। আশা করি বুঝতে পেরেছো। জি নম্বর, দি হান্টার শুট 2 ডিয়ার্স। শিকারী 2টি হরিণকে গুলি করেছিল। আমরা জানি শিপ, ভেড়া, ডিয়ার এর সিঙ্গুলার প্লুরাল একই রূপ। একটা হরিণ বলতে আমরা ডিয়ার বলি, একাধিক হরিণ বলতে ওই ডিয়ারই বলি, এস দেই না, এটা ব্যতিক্রম। যেমন আমরা বুকের ক্ষেত্রে মানে বই, একটা বইয়ের ক্ষেত্রে বুক বলি, একাধিক বইয়ের ক্ষেত্রে বলি বুকস। একটা পেনের ক্ষেত্রে বলি পেন, একাধিক কলমের ক্ষেত্রে বলি পেন্স। কিন্তু কিছু কিছু নাউন আছে ব্যতিক্রম, যাদের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল একই। যেমন একটা ভেড়া বললে তুমি বলবা এ শিপ, আর যদি বলো একাধিক ভেড়া, মানে 2টা ভেড়ার কথা যদি বলো, সেক্ষেত্রে তুমি শিপই বলবা, শিপস বলবা না। ডিয়ারের ক্ষেত্রেও তাই, যেমন একটা হরিণ মানে ডিয়ার, আবার 5টা হরিণ মানেও ডিয়ার, ডিয়ার্স হবে না। তো সেক্ষেত্রে বলছে দি হান্টার শুট, শিকারী গুলি করেছিল 2 ডিয়ার্স, 2টি হরিণকে। তুমি বলবা দি হান্টার শুট 2 ডিয়ার, ডিয়ার্স বলা যাবে না। আচ্ছা গেল। এবার হচ্ছে আমাদের কারেকশন কত গেল? এটা হচ্ছে তোমার 2013 সাল গেল। তাহলে 12-13 আমাদের আজকে টার্গেট ছিল। আচ্ছা, আজকে 15 তারিখ, রাইট। তো বুস্টার সাজেশন আমরা শেষ করেছি, পাংচুয়েশন শেষ করেছি, অনেকগুলো পাংচুয়েশন করেছি আজকে। আর কারেকশন করেছি 2012 থেকে 2013 শেষ করলাম। এবার চেঞ্জিং ওয়ার্ড এবং ডিউটিস অফ স্টুডেন্টস কম্পোজিশন। তার আগে আমি তোমাদেরকে একটু সাজেশনসটা বুঝাই দিব। তোমার সাজেশনসটা অনেকে বারবার প্রশ্ন করেছে, সাজেশনসটা বুঝতে পারি নাই, বা সাজেশনসটা কোথায় পাবো ইত্যাদি। তো আমি তোমাদেরকে একটু বলবো যে সাজেশনসটা কোথায় পাবো। আমি একটু বলি। তোমার দেখো, সাজেশনসটা আমি অনেক আগে দিয়েছি তোমাদেরকে, সরি, হ্যাঁ সাজেশনসটা আমি তোমাদেরকে অনেক আগে দিয়েছি। সাজেশনসটা তোমাদের কাছে এই ইসে তোমার গ্রুপেই আছে। আচ্ছা, ফাইনাল সাজেশনসটা আমি দ্বারা দেখাচ্ছি, বোধহয় কোথায় আছে আমার দেখতে হবে। সাজেশনের যে প্রথম তোমার যেগুলো আছে, তোমার প্রথম বলতে তোমাদেরকে আমি এই গ্রুপেই দিয়েছি সাজেশনসটা। আচ্ছা, কোথায় যেন রাখছি, অবশ্য খুঁজে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আমি তোমাদেরকে আমি এই পেজেই আমি দিয়েছি, মানে এই পেজ বলি, আমার এই যে তোমার ইসে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, কই, আচ্ছা ঠিক আছে, দেখো তোমাকে সাজেশনটা আমি এই গ্রুপেই দিয়েছি ছবি করে। তোমাদের অনেক আগে দিয়েছি, তোমরা যারা নতুন কানেক্ট হয়েছে তারা বোধহয় পাওনি। দেখো সাজেশন প্যাসেজ তো বললাম, প্যাসেজ হচ্ছে আনকমন, এগুলো আর 4টা প্রশ্ন আসে, 4টা প্রশ্ন তোমরা প্যাসেজ থেকে লিখতে পারবা। তো এটা প্যাসেজ নিয়ে আমাদের নো টেনশন। এরপর আমাদের গ্রামারের তো পড়াচ্ছি। আর রাইটিং পার্টের কথাটা একটু বলি, রাইটিং পার্ট তোমরা সাজেশনটা অনেকে বোঝো না। দেখো আমি তোমাদেরকে যে প্যারাগ্রাফ গুলো দিয়েছি, প্যারাগ্রাফ যেগুলো দিয়েছি, প্যারাগ্রাফ দিয়েছি কয়টা? 12টা প্যারাগ্রাফ দিয়েছি। তো আমরা সাজেশন যখন তৈরি করি, দেখো আমাদের সাজেশন থেকে প্রায় বছরই কমন বাঁধে, এবং কমন অবশ্যই বাদে, কারণ আমরা অনেক বিশ্লেষণ করে সাজেশনসটা দিয়ে থাকি, অনেক বিশ্লেষণ করে দিয়ে থাকি, যে কারণে মোটামুটি সাজেশন থেকে কমন বাঁধে। রাইটিং পার্টের জন্য আমি কিভাবে সাজেশনসটা সংস্থাপন করেছি, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি করেছি, কিরকম ভাবে সেটা একটু দেখাই।
আমি তোমাদেরকে প্রথমে দেখো নিচে যে গুরুত্বপূর্ণ গুলো আছে সেগুলো আমি বক্সে করে লিখে দিয়েছি। যেমন ফর এক্সাম্পল আমি 12 নম্বরের যে প্যারাগ্রাফটা আছে সেটাকে আমি প্রথমে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, তাই বলেছি যে সুপার শর্ট বুস্টার সাজেশনস এই 5টা বেশি গুরুত্বপূর্ণ। যেমন 1 নম্বরে ইন্টারনেট, 2 নম্বরে ক্লাইমেট চেঞ্জ, 3 নম্বরে আছে প্রাইস হাইক, 4 নম্বরে আছে সেলফ এমপ্লয়মেন্ট, 5 নম্বরে আছে তোমার জুলাই মুভমেন্ট। এই 5টাকে আমি বেশি গুরুত্বের সাথে দেখছি। তোমরা মনে করো এই 5টা যদি পড়তে পারো রিস্ক কমে যাবে, এবং এই 5টাই তোমরা পড়ে যাও। যদি মনে করো যে এই 5টা তুমি পারছো না, তোমার কাছে খুবই কঠিন বলে মনে হচ্ছে, বাট তোমার হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তুমি প্রথম 3টা বেশি গুরুত্বপূর্ণ, যেমন ইন্টারনেট, ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন হাউস ইফেক্ট, তারপরে হচ্ছে প্রাইস হাইক। প্রথম 3টা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। রিস্ক এড়ানোর জন্য 5টা পড়ে গেলে ভালো হয়। গেল এটা, আমি আশা করি বুঝতে পারছি। আর যদি কেউ পারো যে 5টার পরে আমি আরো পড়তে পারবো স্যার, তাহলে তার আরো রিস্ক এড়ানোর জন্য তুমি সবগুলো পড়তে পারো, তো সবগুলো পড়ার দরকার নাই, তুমি জাস্ট 5টা ভালো করে পড়লেই যথেষ্ট। অ্যাপ্লিকেশনের কথা বলি, অ্যাপ্লিকেশনেও সেই সেম কথা। তোমার 5টা আমি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, যেমন সিকিং পারমিশন, পারমিশন বিষয়ক, সেটিং আপ বিষয়ক, তারপরে হেল্পিং ফ্লাড এফেক্টেড পিপল, এটা খুবই আসতেই পারে। ফ্লাড এফেক্টেড পিপল না বলে তোমার একই কথা আর কি, তোমার এটা এরকমও বলতে পারে যে সাইক্লোন এফেক্টেড পিপল, মানে যেমন মনে করো বাংলাদেশে যে সম্প্রতি সাইক্লোন হয়ে গেল, সেই সাইক্লোন এফেক্টেড পিপলদের সম্পর্কেও হেল্প চাইতে পারে। তো সেই একই কথা, ফ্লাডের জায়গায় শুধু সাইক্লোনটা লিখতে হবে, তাই না, এগুলো। তারপর চতুর্থত হচ্ছে তোমার ইউজিং আইসিটি বা মাল্টিমিডিয়া ইন ক্লাসরুম, আর পঞ্চমত বলেছি ব্যানিং দ্য ইউজ অফ মোবাইল ফোন। এই 5টা অ্যাপ্লিকেশনটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি অনেক বিশ্লেষণ করে টেস্ট পেপারস, বিগত বছরের প্রশ্ন থেকে শুরু করে আমি এই সাজেশনসটাই তোমাদেরকে দিয়েছি। তো এখানে তোমার এখান থেকে তুমি 5টা পড়লেই যথেষ্ট। তোমার যদি মনে হয় স্যার আমি 5টা পারবো না, অ্যাপ্লিকেশন 5টা পারবে না, এরকম কথা বোধহয় তোমাদের কাছ থেকে না শোনাই উচিত। তোমাদের এই 5টাই পড়ে যেতে আমি বলবো, আর যদি 5টা না পারো তাহলে তোমাদেরকে বলবো প্রথম 3টা পড়ে যাও। আশা করি প্রথম 3টার ভিতর থেকে কমন বাঁধবে, এই আর কি। তারপরে আমরা রিস্ক এড়ানোর জন্য বিশেষ করে জব অ্যাপ্লিকেশন, এটা একটু পড়ে যাবো বা এটা সম্পর্কে আইডিয়া রাখবো। ছোটকালে ওটা লিখেছো। তারপরে অ্যাপ্লিকেশন যেহেতু সহজ বিষয়, সেগুলো একটু বেশি বেশি পড়লে ভালো হয়, তবে এই 5টা পড়লেই যথেষ্ট। এরপর হচ্ছে আমাদের লেটার রাইটিং। আমি তোমাদেরকে সবসময় বলি লেটার তোমাদের দরকার নেই, লেটার না লিখতেই ভালো হয়, অ্যাপ্লিকেশনটাই লিখবা। তারপরও আইডিয়া রাখার জন্য লেটার সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে কিছু লেটার পড়িয়েছি বা ফরম্যাট সিস্টেম দেখিয়েছি, তোমরা আগের ক্লাসগুলোতে পেয়েছো। এবার এসে আমাদের সব থেকে বড় পার্ট এবং সব থেকে কম নম্বর আমরা যেটাই পাই, সব থেকে নম্বর বেশি 15 মার্ক, কিন্তু নম্বর আমরা এটাই সব থেকে কম পাই। তো সেই আইটেমটা কি, যবে যারা ভালো করে লেখো তারা মোটামুটি 7-8 পাও, 7 বা 8 সাধারণত ন্যাচারালি পাও, যারা ভালো করে লিখতে পারো। আর যাদের লেখা তো ভালো হয় না, তাদের ক্ষেত্রে নম্বর কিন্তু অনেক কম পাও তোমরা এখানে। তো এসে রাইটিং বা রচনা লেখা, রচনা আর কম্পোজিশন তফাৎটা কি? তফাৎটা এখানে যে কম্পোজিশন বিষয়টা হচ্ছে, আমরা যখন এসএসসি বা ইন্টারে লিখতাম, আমরা কিন্তু কম্পোজিশন লিখতাম, জীবনে আমরা এসে লিখি নাই, এখনো কোনো পরীক্ষায় আমরা এসে লিখি নাই, আমরা লিখছি কম্পোজিশন। তো কম্পোজিশনটা লিখতে হয় হিন্টস ছাড়া। দেখো তুমি এসএসসি বা এইচএসসি তে যেভাবে লিখেছো, তুমি হিন্টস ছাড়া লিখেছো, তুমি কিন্তু হিন্টস দাও নাই, মানে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, ডেসক্রিপশন, এই জাতীয় কোনো কথাবার্তা তুমি কিন্তু লেখো নাই। লিখছো কি? লেখো নাই। তো এখন সেটা এখন তোমাকে লিখতে হচ্ছে কেন? এখন তোমাকে এসে লিখতে হচ্ছে, তো তোমাকে অবশ্যই হিন্টস দিয়ে লিখতে হবে। ওই ইন্ট্রোডাকশন, কনক্লুশন, ওই ডেসক্রিপশন, মানে যেখানে যেটা যেমন লাগে সেই হিন্টস গুলো তোমাকে লিখতে হবে। আমি 8টা এসে তোমাদের লিখেছি, এখানে বক্স করে কিছু বলি নাই, বলছে যে প্রথম 3টা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 3টে বেশি গুরুত্বপূর্ণ। কোন প্রথম 3টা? এই যে প্রথম যে 3টা আমার সিরিয়ালে দেওয়া আছে, যেমন ডিউটিস অফ স্টুডেন্টস, পেট্রিয়টিজম, ইওর চাইল্ডহুড মেমোরিজ, তোমরা এই 3টি পড়ে যাবে। আর আমি বলবো 5টা পড়ে গেলে ভালো হয়, রিস্ক কমে যায়। যেমন এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ফিমেল এডুকেশন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। তো দেখা যায় কি, ইওর চাইল্ডহুড মেমোরিজ এটা ডিগ্রি পরীক্ষা আসছে, তো আমি ডিগ্রি পরীক্ষার আগেই যেহেতু তোমাদের সাজেশনটা দিয়েছিলাম, যেহেতু চাইল্ডহুড মেমোরিজটা ডিগ্রি পরীক্ষা আসছে, এটা একটু পরে পড়লে ভালো হয়, এটা সিরিয়ালে পরে রাখো। তোমরা 3টে যদি পড়তে চাও তাহলে ডিউটিস অফ স্টুডেন্টস, পেট্রিয়টিজম, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এই 3টা পড়ো। চাইল্ডহুড মেমোরিজ এখান থেকে বাদ দিতে পারো। তবে ডিগ্রিতে আসছে বলে আমাদের যে আসবে না এরকম কোনো কথা আমরা বলতে পারি না, আসতেও তো পারে। তো এর জন্য তোমরা অবশ্যই পড়া থাকলে অবশ্যই রিভাইজ করবা, অবশ্যই পড়বা, ঠিক আছে কিনা, এই আর কি। আচ্ছা, গেল। এরপরে আছো, আচ্ছা, এরপর বলবো সিচুয়েশনাল রাইটিং। সিচুয়েশনাল রাইটিং এর নম্বর হচ্ছে 4। কত নম্বর?
4 নম্বর, 4 মার্ক। 4 মার্ক, কিন্তু আমাদের এখানে অনেকগুলো জিনিস আছে। এখানে 5টা জিনিস আছে। এখানে পোস্টার আছে, সিলেবাসে, এখানে নোটিশ আছে, এখানে সিলেবাসে অ্যাডভার্টাইজমেন্ট আছে, এখানে সিলেবাসে তোমার স্লোগান আছে, এখানে সিলেবাসে মেমো আছে। আচ্ছা ফাইন। তো আমরা সাধারণত নোটিশ, নোটিশ পোস্টার এই দুটো পড়লেই হওয়ার কথা, হয়ে যাওয়ার কথা। কিন্তু এবছর আমাদের ডিগ্রি পরীক্ষার প্রশ্নটা ভয় পাইয়ে দিয়েছে। ডিগ্রি পরীক্ষায় এবার খুবই আকস্মিক ভাবে স্লোগান চলে আসছে পরীক্ষায়। তাহলে এটা দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ, যে আয় আয় হায়, স্লোগান তো সিলেবাসে আছে, দিল কেন? ডিগ্রির ছেলেমেয়েরা যারা আছে ওরা কিন্তু বিপদে পড়ে গেছে, স্লোগান আসছে ওদের। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের পরীক্ষায় দুটো আসে, আমাদের লিখতে হয় একটা, এটা একটা ভালো কথা। তো দুটোর থেকে একটা লিখতে হবে। তো আমরা যদি মনে করো ধরো তোমাদের পোস্টার পড়ালাম, নোটিশ পড়ালাম, আর ধরো স্লোগান পড়ালাম বা অ্যাডভার্টাইজমেন্ট শুধু পড়ালাম, তাহলে তোমার পরীক্ষায় ধরো আসলো স্লোগান আর মেমো আসলো, ধরো তাহলে কেমন হইলো? 3টা পড়ছো, কিন্তু পরীক্ষায় আসলো স্লোগান মেমো, তাহলে ধরা খাই গেলাম না? ধরা খাই গেলাম। আবার মনে করো তুমি যদি অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিয়ে পড়ো, তাতে তোমার অ্যাডভার্টাইজমেন্টটার মেমো আসলো, তাহলে কি আমার পড়ার বাইরে আসলো? তার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে 4টা আইটেম সম্পর্কে আইডিয়া রাখা: পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান। স্লোগান পরীক্ষায় আসে না, খুবই কম আসে, আসে না বললেই চলে। তবে এবছরের ডিগ্রি পরীক্ষা আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছে, তাদের কিন্তু স্লোগান আসছে। তা আমাদের যে আসবে না, ওদেরও জীবনে আসে না, কিন্তু এবছর আকস্মিক ভাবে এসে গেছে, অতর্কিত ভাবে এসে গেছে। তো এখন অতর্কিত ভাবে যদি এসে যায়, তাহলে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের স্লোগানটাও পড়তে হচ্ছে, মানে আইডিয়া রাখার জন্য। যদি আমি স্লোগান সাজেশনে রাখি নাই, বাট তোমাকে আইডিয়া রাখার জন্য আমি তোমাদেরকে স্লোগান পড়াইছি, ক্লাসে দেখাইছি। কারণ স্লোগানের বিষয়টা হচ্ছে, একটা স্লোগান পড়লে দুনিয়ার সব স্লোগান লেখা যায়। তো এক্ষেত্রে তো অত বেশি টেনশনের কিছু নাই, ঠিক আছে? তো পোস্টারের ক্ষেত্রে আমি একই কথা বলেছি, দেখো এখানে 5টা আমি দিয়েছি। প্রথম 3টাকে বেশি গুরুত্বের সাথে দেখেছি, তোমরা 5টাই পড়ে যেও, এটা ভালো হয়, যেহেতু পোস্টার খুবই সহজ জিনিস। আচ্ছা গেল। নোটিশের ক্ষেত্রে আমি কোনো 5টা বলতে প্রথম 3টাকে বেশি গুরুত্বের সাথে দেখছি। টোটাল 9টা দিয়েছি, প্রথম 3টা বেশি গুরুত্বপূর্ণ, প্রথম 5টা পড়ে গেলেও হবে। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমি কোনো গুরুত্ব বেশি দিনে, মানে জাস্ট 6টাই পড়ে যেতে বলছি। আর স্লোগান সম্পর্কে জাস্ট একটা টেকনিক পড়ে যাও। এই হচ্ছে আমাদের আতমাত সাজেশন রাইটিং পার্টের। আমি একটা আবার রিভাইজ করে বলি, প্যারাগ্রাফ তুমি প্রথম যদি না পারো 3টা পড়বা, 5টাই পড়ে গেলে ভালো হয়। নোটিশের সরি প্যারাগ্রাফ সরি, আমি কোথায় গেলাম? প্যারাগ্রাফ কই? আচ্ছা, প্যারাগ্রাফের ক্ষেত্রে বললাম, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওইটা বললাম, প্রথম 5টা পড়ে যাও। মানে প্রথম 5টা বলতে এইখানে যে 5টা বলছি আমি। লেটার আইডিয়া রেখো, যদি প্যারাগ্রাফ তোমার অপছন্দের একটা আসলো, তখন লেটার না হয় দিয়ে এটা চালাই দিলে। যেমন যদি জব অ্যাপ্লিকেশন ভুলেও এসে যায়, তাহলে তো তোমার লেটার লেখাই ভালো। জব অ্যাপ্লিকেশন লিখতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে, তো ওটা না লিখে বরং লেটার লেখাই ভালো। বরং এস এর ক্ষেত্রে 8টা দিয়েছি, তুমি প্রথম 5টা তো বললাম, সেটা তোমাদেরকে পড়বা। আর সিচুয়েশনাল রাইটিং, পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট আমাদের মূল 3টি, এই 3টি পড়লেই হয়ে যায়, আর লাগে না। কিন্তু তারপরে স্লোগান সম্পর্কে একটা আইডিয়া রাখা ভালো, রিস্ক নিব না, এই আর কি। তো রাইটিং আমাদের মূলত মূল প্রজেক্ট না, আমাদের মূল প্রজেক্টটা হচ্ছে গ্রামার। রাইটিং হচ্ছে আমাদের একটা তোমার হচ্ছে আমাদের বোনাস প্রজেক্ট। রাইটিং নিয়ে আমরা এটা নিয়ে মোটামুটি হাটে গেলে হাট ভেঙে যাবে, মানে বিক্রি বাট্টা ভালো হবে না। কাজেই গ্রামারটা হচ্ছে মেইন জায়গা, মূল ব্যবসা হচ্ছে গ্রামার লইয়া। কাজেই পাস করতে হলে গ্রামারে গুরুত্ব দাও। রাইটিং হচ্ছে বোনাস নম্বর, যত পাও সেটা বোনাস মনে করো, আর প্যারাক্সিসে যা পাও বোনাস মনে করো। আর গ্রামারে গুরুত্ব দাও। অনার্সে গ্রামারে না হলে রাইটিং এ ভালো নম্বরও দেয় না। গ্রামার ভালো হলে রাইটিং এ যা লেখো, মানে ভুল ওটা মোটামুটি অনেক সময় ওভারলুক করা হয় এবং নম্বর ভালো দেওয়া হয়। দেখো এরপরে আমরা চেঞ্জিং ওয়ার্ড দিব পড়া। আজকে 35 থেকে 50, 36 থেকে 50, 36 থেকে 50 এখানে দেখতে পাচ্ছ তোমরা, একটু স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, 36 থেকে 50 দেখো, স্ক্রিনশট দিয়ে নাও একটু, যাদের কাছে বই নেই। মডেল টেস্ট একটু কঠিনই দেই আমি। মডেল টেস্ট যদি আমি সহজ দেই, তাহলে পরে তো মডেল টেস্ট করে তোমার মজা পাবা না, তাই না? আমি মডেল টেস্ট একটু কঠিন দেই। টেস্ট পেপার থেকে বাইসে সব থেকে কঠিন প্রশ্ন, বিদঘুটে প্রশ্নগুলোই দেই, যাতে করে নতুন তথ্য পাও এবং সেটা শিখে নিতে পারো। বিষয়টা এর জন্য আমি মূলত যে ক্লাস, আমি যে মডেল টেস্ট গুলো দিই, টক ঝাল মিষ্টি, মানে এর ভিতরে টক জিনিস আছে, ঝাল আছে, মিষ্টিও আছে, মানে
কঠিন প্রশ্ন আছে, সহজ প্রশ্ন আছে, সবকিছুর সমন্বয়ে আমি মডেলগুলো তৈরি করি, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আর কি। তো মডেল দু একদিন নিব না, কয়েকদিন একটু আবার পরে নিবানে। আজকে আপাতত মডেল টেস্ট কালকে নিব না। দেখো, এটা স্ক্রিনশট দিয়ে নাও সবাই। আচ্ছা, আশা করি স্ক্রিনশট নিয়েছো। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে দেখো, আমি আমি একটু যাই সামনে। সরি, এসে না, এসে তোমাদের রচনা 70 নম্বর রচনাটা। আচ্ছা, 70 নম্বর রচনাটা ডিউটিস অফ স্টুডেন্ট পড়া দিলাম। কই 70 নম্বর? আচ্ছা হ্যাঁ, এই তো 70 নম্বর। ডিউটিস অফ স্টুডেন্টস বা স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিস, এটা অনেকভাবে শিরোনামে আসতে পারে। তো যে শিরোনামে আসুক না কেন, তোমার এটাই হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্টস বা স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস। কি বলছে যে চেঞ্জিং ওয়ার্ড, বাক্য রচনা না করলে নম্বর দিবে কি? বাক্য রচনা না করলে হাফ নম্বর দিবে। হ্যাঁ, একটু কঠিন মডেল টেস্টে দেই যাতে করে তথ্যগুলো তোমরা জানো। কমনের ভিতর কম দেই, কারণ কমনের ভিতর কম দেই কেন? এই কারণে যে তোমার যেটা পারো সেটা তো পারোই, আর যেটা না পারো সেটা বরং শিখে নেওয়া ভালো। দেখো, এটা আছে। আচ্ছা দেখো, পাংচুয়েশনের রিয়ানেস পারছো না অনেকেই, তোমরা কম, যারা একটু কম পারো, কম কম পারছো, মোটামুটি কিছুটা পারছো, কিন্তু আহ, আচ্ছা, তো প্র্যাকটিস করতে হবে। মাহবুব বলেছে অ্যান্টোনিমের সাজেশন দিতে। অ্যান্টোনিমের সাজেশন দিয়েছি এবং আমরা পড়া শেষ করে ফেলেছি, বিগত ক্লাসগুলোতে আছে, তুমি করে নিও। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কম এসে। ইন্ট্রোডাকশন, ডিউটিস অফ স্টুডেন্ট, ইম্পেডিমেন্টস মানে ছাত্রদের দায়িত্ব পালনে বাধাগুলো কি কি, সোশ্যাল সার্ভিসেস তাদের সামাজিক সেবাগুলো কি কি, আর হচ্ছে কনক্লুশন বা উপসংহার। তো এই হচ্ছে আমাদের রচনা বা এসে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসের আদ্যপান্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি পড়া থাকবে সেটা আমরা তো জানি, আমাদের ক্লাস প্ল্যান রয়েছে, ক্লাস প্ল্যান আমি দিয়েছি তোমাদের। তো আজকে 28 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।